খুব ছোট ছোট কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করতেছি আর কি তাড়াতাড়ি। যে টার্গেটটা আমরা বলছি সেটা হচ্ছে কি, আমরা কিভাবে টেবিল বানাবো। এখন টেবিল বানাইতে হলে আপনাকে এরকম অটোক্যাডে এরকম অনেক ধরনের টেবিল শিডিউল লাগবে। এটা যেমন আমি এখানে ফুটিং শিডিউল দিচ্ছি, তাই না? এরকম অনেক ধরনের শিডিউলের জন্য আপনার এগুলো কি এই টেবিল গুলা ইউজ করতে হবে। যেমন এইখানে যারা ইউজ করছে এগুলো কি টেবিল কমান্ড ইউজ করে কাজ করে নাই, কি করছে এখানে লাইন কমান্ড দিয়ে এই ঘরগুলা বানাইছে। ঠিক আছে, লাইন কমান্ড দিয়ে ঘরগুলা বানালে কি হয়, অনেক ধরনের অসুবিধায় পড়বেন। একটা হচ্ছে এগুলোর মাপ নিয়ে একটা প্রবলেম থাকতে পারে, একটা হচ্ছে ট্যাগস গুলা সবসময় আপনার কি একই অ্যালাইনমেন্টে থাকবে না হয়তো। ঠিক আছে, একই অ্যালাইনমেন্টে থাকে না। আপনি ট্যাক্স যখন লিখবেন এই ধরনের ক্ষেত্রে, যেমন ওরা টেবিল ইউজ না করলে এটা অনেক সময় এটা অ্যালাইন করা যায়, যদি অ্যালাইন আপনাকে আবার এক্সট্রা ভাবে অ্যালাইন করতে হবে। তো আমরা কি করবো, আমরা এই টেবিলটাই কিভাবে টেবিল কমান্ডের সাহায্যে বানাবো সেটাই শিখবো আর কি। ওকে, তাহলে প্রথম আমাকে এখানে যে ইনফরমেশন জানতে হবে সেটা হচ্ছে কি, এখানে আমাদের কি কি আছে। যেমন এটাকে বলতেছে আমরা টেবিলের টাইটেল, মানে এই টেবিলটার টাইটেল কি হবে। ঠিক আছে, মানে এটা কি ফুটিং শিডিউল। এরপর হচ্ছে টেবিলের এগুলো কেবল আমরা হেডার, এটা হচ্ছে আমরা মানে কিসের ডাটা আমরা এখানে দিব। তারপর এগুলো হচ্ছে সব ডাটা। ঠিক আছে, তো আমার এই টেবিলটাতে কয়টা কলাম আছে, কয়টা রো আছে, আমরা যদি একটু হিসাব করে আমি এখানে দেখতে পারি যে এটাকে আমরা একটাও ধরতে পারি, অথবা এখানে যেহেতু দুইটা পার্ট হয়েছে, তাই না, আমি দুইটা রো ধরতেছি। এটাকে পরে আমি কিভাবে মাস করবো সেটা শিখতে পারবো। তাহলে রো কয়টা, 3টা, 6টা, 9টা, 12টা, 13, 14টা। ঠিক আছে, 14টা বা কম বেশি আমরা করবো আর কি। আমরা 14টা ধরলাম, তাহলে রো হচ্ছে 14টা, এক্স ডিরেকশন হচ্ছে রো, আর ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে কি কলাম। তাহলে কয়টা কলাম, এখানে 3, 6, 9, 10। ঠিক আছে, 10। এখানে পরে দুইটাকে আমরা মার্জ করবো। ওকে, তাহলে আমরা 14 এবং 10টা কলাম, 14টা রো কিভাবে আমরা ইউজ করবো। তো এখানে টেবিল কমান্ডের যে অপশনটা এটা হচ্ছে যে এটা, হ্যাঁ, এইটা হচ্ছে টেবিল। আমরা যদি টিভি লিখে এন্টার করি তাহলে টেবিল কমান্ডে ঢুকবে। টিভি, যে টেবিল কমান্ডের শর্টকাট কি টিবি। তো টেবিল কমান্ডে ঢোকার আগে আমাকে টেবিল স্টাইল আমরা ঠিক করি। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এত বেশি এখানে চেঞ্জ করি না, যে কালার কিরকম হবে, লাইন স্টাইল কেমন হবে, এখানে টেক্সট স্টাইল কেমন হবে, সেটাও আপনি চাইলে টেবিল স্টাইল ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি প্রথমে একটু টেবিল স্টাইল নিয়ে আলোচনা করবো। আপনারা ডিটেলস এগুলো একটা অপশন দেখা দিব আমি তাড়াতাড়ি, যাতে পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে আপনারা কি একটু দেখবেন আর কি। কারণ আমরা সাধারণত এরকম বেশি ডিফারেন্স করি না টেবিল নিয়ে, শুধু টেক্সটটা যাতে আমি মাঝখানে ঠিকঠাক ডাক মতো লিখতে পারি সেজন্য আমরা টেবিল কমান্ডটা ইউজ করবো। তারপর আমি টেবিল স্টাইল সম্পর্কে একটু আলোচনা করি। টেবিল স্টাইল দেখেন এখানে যে অ্যানোটেশন টেবিল, এখানে টেবিল স্টাইল আছে, এটা শর্টকাট টিবিএস মেবি, তাই না, টিবিএস না, তাহলে দেখি টেবিল স্টাইলের শর্টকাট কি। টিবি হচ্ছে টেবিলের শর্টকাট। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে আর কি শর্টকাট আপাতত মানে এখান থেকে, অথবা আপনি ফরম্যাট থেকে আসতে পারেন। ফরম্যাটের এখানে টেবিলের সকল স্টাইল আছে, টেবিল স্টাইল আসতে পারে। ওকে, তাহলে টেবিল স্টাইল আসার পর সাধারণত টেবিল স্টাইল আপনি এখানে যে একটা অপশন আছে সেটা ইউজ করলেই ইনাফ, এখানে এত বেশি ডিফারেন্স করার দরকার পড়বে না। তো আমি বলছিলাম কি টেবিল স্টাইল আমরা একটা ক্রিয়েট করে দেখতেছি। ঠিক আছে, আপনাকে বিভিন্ন ধরনের টেবিল স্টাইল হয়তো বানাইতে হইতে পারে। ইনকেস আমরা অটোক্যাডে এত বেশি টেবিল নিয়ে কাজ করি না যে এত বেশি আমাকে চেঞ্জ করতে হয়। তারপর আমি একটু ডিফারেন্সটা একটু স্টাইল কিভাবে বানাবেন সেটা একটু দেখাই দিই। তাহলে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকুক, এটাকে আমরা একটা নিউ ক্রিয়েট করতেছি। ওকে, নিউ ক্রিয়েট করে যেটা দিলাম আমি, এটা আমরা কিসের শিডিউল বানাচ্ছি, এটা ফুটিং শিডিউল, তাই না, ফুটিং শিডিউল। আমি জাস্ট একটা নাম দিচ্ছি যাতে বুঝতে পারি যে এটা কিসের জন্য বানাচ্ছি। ওকে, তাহলে ক্রিয়েট নিউ টেবিল আমরা এখানে নাম দিয়ে করতেছি। যেমন আমাদের ডোর শিডিউল বানাইতে হবে, উইন্ডো শিডিউল বানাইতে হবে, অনেক ধরনের শিডিউল আমরা তৈরি করতে হবে টেবিল কমান্ড দিয়ে আর কি। সেটা আমরা টেবিল কমান্ড দিয়ে ফুটিং শিডিউল নাম দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে টেবিল স্টাইল মডিফাই অপশনে ঢুকছে। আমরা যেটা বলছিলাম একটা টেবিলে কি কি অপশন থাকবে, টাইটেল থাকবে, হেডার থাকবে, ডাটা থাকবে, 3টা অপশন থাকবে। এরকম হতে পারে অনেক সময় আপনার কোন একটা টেবিল বানাচ্ছেন সেখানে কোনো টাইটেল নাই, থাকতে পারে। যদি ইনকেস যদি টেবিলে কোনো কি থাকবে না, টাইটেল থাকবে না, শুধু হেডার আর ডাটা থাকবে, তখন আমার টেবিল এই টাইটেলটার কি হবে না, দরকার পড়বে না, তাই না। তখন আমরা এখান থেকে এটা অফ করে দিতে পারবো আর কি। ঠিক আছে, এটা আমরা এই আসতেছে একটা একটা। তাহলে দেখেন এই অপশনটা প্রথম যে স্টাইলের মধ্যে এটা অলওয়েজ ডাউনই থাকে, তার মানে কি উপরে টাইটেল, তারপর হেডার, তারপর ডাটাই থাকে। ইনকেস আপনি এখানে যদি এটাকে আপ করে দেন এটা উল্টে যাবে আর কি।
তখন টাইটেল কোথায় চলে আসে, নিচে চলে আসে। এটা সাধারণত আমরা এটা করি না, তাই না? এই জন্য এটা কি থাকবে, ডাউনেই থাকে, ডিফল্ট অবস্থায় যেটা থাকে সেটাই থাকবে। ওকে, আচ্ছা দেন এইখানে অপশনটা হচ্ছে এখানে সেল স্টাইল। সেল স্টাইল বলতে কি বোঝাচ্ছে, এই যে আমাদের এখানে যে ঘরগুলো আছে এগুলো আপনি কি কি এডিট করতে চান। তাহলে এখানে কি লেখা আছে, ডাটা। তার মানে এখন যে এই এই যে যেগুলো অ্যাক্টিভ আছে এটা ডাটার জন্য অ্যাক্টিভ আছে, ডাটার সেলগুলোর জন্য। তাহলে একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে আর অন্যগুলো হচ্ছে কি ডাটা। তাহলে দেখেন এখানে যখন চেঞ্জ করে দেখবেন, ক্লিক করবেন, এখানে তিনটা অপশন আসবে, টাইটেল, হেডার আর ডাটা। আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এই টাইটেলটাকে চেঞ্জ করে দেখাই। ওকে, টাইটেল আসলাম, দেখেন আমি এখানে তেমন বেশি চেঞ্জ, এটা চেঞ্জ না করলে আপনাদের তেমন বেশি অসুবিধা হবে না আর কি, ঠিক আছে? তারপর আমি একটু তাড়াতাড়ি দেখা যায় কি কি চেঞ্জ করলে আপনার পরবর্তী টেবিল হয়তো সোজা হবে, সব মানে টেবিল বসাতে সহজ হবে। দেন প্রত্যেকটা ট্যাবের জন্য 3টা করে ট্যাব আছে, মানে প্রত্যেকটা অপশনের জন্য। টাইটেলের জন্য জেনারেল, ট্যাক্স আর বর্ডার, প্রত্যেকটার জন্য। এটা এটা কিসের জন্য থাকবে, এটা হেডারের জন্য থাকবে সেম, এটা ডাটার জন্য সেম থাকবে, 3টা অপশনে থাকবে। তার মানে এই 3টা জিনিস আপনি চেঞ্জ করলে এখানে চেঞ্জ আসবে প্রিভিউতে। আমি টাইটেলে আসলাম। দেন টাইটেলের মধ্যে প্রথম জেনারেল অপশনের মধ্যে কি কি প্রপার্টিজ আছে, ফিল কালার। মানে এখানে আপনি কোন কালার দিয়ে ফিল করে দিতে চাচ্ছেন কিনা। সাধারণত আমরা টেবিলে এরকম ফিল করি না। যেমন এই যে আমরা যে অপশনটা ইউজ করছি, এখানে যদি নান আছে, আপনি যদি কোনো কালার দিয়ে দেন দেখবেন যে এটার পিছনে কি একটা কালার হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা সাধারণত করি না, সেজন্য এটা নানই থাকে। এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সটটা কোথায় থাকবে হেডারে। আমাদের টেক্সটটা আমরা সাধারণত কোথায় রাখি, মিডলে রাখি। এখন আপনি যদি চান আপনার টাইটেল লেখাটা এদিকে থাকুক, এক কোনায়, তাহলে আপনি অ্যালাইনমেন্ট কি করে দিতে পারেন, করবেন এখানে করে দিবেন টপ লেফট, কেন মিডল লেফট। টপ লেফট হইলে কি হবে, টপ লেফট হইলে উপরের দিকে চলে, মানে ঘরের উপরের দিকে লেখাটা একটু দেখা যাবে। মিডল মানে খুব ভার্টিক্যালি সে মিডলে থাকবে, তাই না? তার মানে লেখাটা এখন এই পাশে থাকবে আর কি। এটা সাধারণত আপনি মাঝখানে রাখতে পারেন, এই পাশে রাখতে পারেন, তেমন বেশি ইস্যু না, ঠিক আছে? কিন্তু আমরা যখন হেডারের এই যে ডাটাগুলো লিখবো, আমরা ডাটাগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওই যে মিডলে রাখারটা প্রেফারেন্স করি। যেমন এখানে এইটাতে আমি একটু দেখাই, এখানে যে লেখাগুলো আছে, যেমন এই যে এটা কোন পাশে আছে, এটাকে যদি আমি টাইটেল ধরি তাহলে এটা লেফট আছে না, যে লেফটে রাখলাম। আর আমি হেডার গুলো হচ্ছে এই যে ঘরের লেখাটা ঠিক মাঝখানে থাকবে কিনা, নাকি এই পাশ থেকে লেখা শুরু করব। তা আপনি যদি বলেন যে আমরা সব লেখা একদম ঠিকঠাক মিডলে থাকবে, তাহলে আমরা কি করব, মিডল সেন্টার দিব, ঠিক আছে? তো নরমালি সেটা মিডল সেন্টারই থাকে। আমি এটাকে আর ফুটিং শিডিউল এফএস দিলাম আর কি, এখন একটু সহজ করার জন্য। তাহলে আমরা বলছি কি এখানে টাইটেল আসলাম, এখানে মিডল সেন্টারই থাকবে, নাকি আপনি এক পাশে নিয়ে আসবেন সেটা চেক মার্ক করে দিতে পারেন। ফরম্যাটটা এখানে জেনারেল রাখতে পারেন, এটা এগুলাতে আপনার চেঞ্জ করা যাবে না আর কি। তো এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে না। লেভেল বলতে কি বোঝাচ্ছে এখানে, দেন এই যে লেভেল শব্দটা বোঝাচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে ডাটা ছাড়া এই যে এটা টাইটেল যে বলতেছি, এটা একটা লেভেল হিসেবে কাজ করতেছে। মানে ওই বক্সার এটা হচ্ছে কি, এটা ট্যাগিং বলতে পারে। তো এখানে যদি কেউ বলেন যে আমার একটা টেবিলে কোনো ধরনের টাইটেল থাকবে না, কোনো ধরনের টাইটেল নাই, কোনো ধরনের হেডার নাই, তখন আপনার সবগুলো হচ্ছে ডাটা। সাধারণত আমাদের এরকম থাকে না, সবগুলো আপনার ডাটা, কোনো টাইটেল নাই, কোনো হেডার নাই। তখন আপনি এখানে লেভেলের জায়গায় কি করে দিতে হবে, ডাটা করে দিতে হবে, ঠিক আছে? তার মানে কি আপনার কোনো টাইটেল থাকবে না। তার মানে আমরা যে বলছি ফুটিং শিডিউল, ডোর শিডিউল, উইন্ডো শিডিউল, ওই লেখাটা আমরা লিখবো না, সকল কিছু আমার কি হবে, ডাটা হবে। তো সে আমাদের আর্কিটেকচার বা আমাদের ড্রয়িং এর জন্য যে শিডিউল গুলো বানাই আমরা, টেবিল গুলো ইউজ করি, সেখানে সবসময় আমরা কি ইউজ করি, টাইটেল থাকে আর কি। এটা ডোর শিডিউল হবে, উইন্ডো শিডিউল হবে, ফুটিং শিডিউল হবে, কলাম শিডিউল হবে। তার মানে আমাদের টেবিলের একটা অবশ্যই টাইটেল থাকে, সেজন্য টাইটেলের এই ঘরে অবশ্যই টাইটেলের এখানে এই অপশনটা টাইপটা কি থাকতে হবে, টাইপটা কি থাকতে হবে, লেভেল থাকতে হবে, ডেটা না লেভেল থাকতে হবে, লেভেল, ঠিক আছে? লেভেল থাকবে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রেও লেভেল থাকবে, এটা হেডারের ক্ষেত্রেও লেভেলই থাকবে ডিফল্ট অবস্থায়। কিন্তু যখন আমরা ডাটার অপশন আসবো তখন এটা ডাটা থাকবে, ঠিক আছে? তো এই জন্য এখানে চেঞ্জ করতে হয় না, আপনাকে যে স্ট্যান্ডার্ড যেটাতে আছে ডাটার জন্য ডাটাই আছে, আর টাইটেল এবং হেডারের জন্য কি আছে, অটোমেটিক ডিফল্ট অবস্থায় স্ট্যান্ডার্ডে লেভেলই আছে, দেখেন যে লেভেলই থাকবে। ওকে, এরপরে এখানে দেখেন এই যে টাইটেল যে লিখছি, টাইটেলের ক্ষেত্রে প্রত্যেকটা কলামের অপশনগুলো আমার কি হয়ে আছে, কলামগুলো সবগুলো মার্জ হয়ে গেছে না, মাঝখানে তো কোনো লাইন নাই, সেটা ডিফল্ট অবস্থায় মার্জ সেল আছে, এই জন্য হচ্ছে মার্জ হয়ে আছে। তো এটা ডিফল্ট অবস্থায় যেভাবে আছে সেভাবেই থাকে, আমরা সেটা চেঞ্জ করার দরকার পড়ে না। এটা যদি আনমার্জ করে দেন কোনো, দেখবেন আপনার
এখন টাইটেল কয়টা, যতটা কলাম ততটা টাইটেল লেখার অপশন চলে আসছে। তাহলে এরকম তো আমাদের টাইটেল যতগুলো থাকে না, হেডার থাকতে পারে যে আমার এটা কি ওইটা কি, তো সেজন্য আমাদের এটা মার্জ অবস্থায় থাকবে আর কি। ওকে, তার মানে আমার টেবিলের টাইটেলের যে ঘরটা সেটা আমরা একটা মাত্র রোই থাকে, সেজন্য এটা সকল রো এবং কলামকে সে কি করে দিবে, মার্জ করে একটা অপশনে নিয়ে আসবে, সেজন্য এটা মার্জে ইয়ে থাকবে। আচ্ছা, মার্জিনের ব্যাপারটা কি দেখেন, এখানে আমরা যে মার্জিনটা ইউজ করতেছি, আমাদের এখানে টেক্সটের পরে উপরে নিচে কিছু জায়গা থাকতেছে না, হ্যাঁ, এই জায়গা যদি আপনি একটু বাড়াইতে কমাইতে চান তাহলে আপনি এখানে এগুলা বাড়াইতে পারেন। সাপোজ আমি দিলাম এখানে আমার টেক্সটটা যেটা লিখবো তার উপরে কতটুকু ফাঁকা থাকবে, নিচে কতটুকু ফাঁকা থাকবে, বা ডানে বামে কতটুকু ফাঁকা থাকবে, সেটা আপনি, যেমন আমার 0 আছে তার মানে কি আমার যে লাইনটা থাকবে টেবিলের ওটার সাথে কি আমার টেক্সটটা কি হয়ে থাকবে, লেগে থাকবে। সাপোজ আমি এখানে একটু করে বাড়া দিতে চাচ্ছি, 0.1 ইঞ্চি করে বাড়াই দিলাম। ওকে, আচ্ছা 0.1 কে 1/8 কেন করছে, দেখি কার বেসিক ভালো আছে এখন দেখি। আমি দিচ্ছি 0.1, এখানে টেক্সটটা কনভার্ট হয়ে গেছে 1/8, কেন হয়েছে বলেন তো? হ্যাঁ, ইউনিট আর্কিটেকচার সেট করা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন আর কি। মানে ইউনিটে যদি আমার ইঞ্জিনিয়ারিং থাকতো সে 0.1 থাকতো, তাই না, যেহেতু আমার ইউনিটে কি আছে, আর্কিটেকচার সেট করা আছে, তার কারণে এটা কি কনভার্ট হয়ে 1/8 এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা 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 1/8 মানে কত, 1/8 মানে কি 0.1, হ্যাঁ, 1/8 সমান কত, আর 1 কে 8 দিয়ে যখন আপনি ভাগ করবেন তখন কত হয়, হ্যাঁ, কত ভাগ করে দেখেন, হ্যাঁ 0.125, কিন্তু আমি দিয়েছি 0.1, তাহলে সে কনভার্ট করে কোথায় চলে গেছে, 1 to 5 এ গেছে। কেন 1 to 5 এ গেছে বলেন দেখি, মানে 1/8 কেন হয়েছে সেটার ব্যাখ্যা কি, সে 1/4 হইল না কেন? মানে এটা এইগুলা আমরা যখন ইউনিট ডাইমেনশন, আমি এগুলো নিয়ে আরো কথাবার্তা বলবো পরে, ডাইমেনশন যখন আমরা সেট করব তখন এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কথাবার্তা বলবো। দেখেন আমাদের এখানে কিন্তু ইয়াদে আছে কত, আর্কিটেকচারাল ইউনিট সেট করা আছে, এটা আমরা বলছিলাম। প্রিসিশন দেয়া আছে কত, হাফ, মানে এটা হাফ মানে কি, হাফ বলতে কি বুঝবেন, সাপোজ কোন একটা ভ্যালু যদি আপনার 0.32 হয়, সে আপনাকে দেখাবে কত, হ্যাঁ, এখানে প্রিসিশন হাফ বলতে কি বোঝায়, এটা যেহেতু ডাইমেনশন ক্লাস আগামী ক্লাসে আছে, আমি সেজন্য আগে একটু যেহেতু কথাটা আসছে দেখাই বলে দিচ্ছি। 0.32 কে সে যখন দেখাবে, আপনার ভ্যালুটা 0.32 দেখাবে না, আর্কিটেকচারাল ইউনিটে সে কি দেখাবে, ফ্র্যাকশনাল আকারে দেখাবে, দশমিক আকারে তো আর্কিটেকচারাল ইউনিটে দেখাবে না, কি আকারে দেখাবে, ভগ্নাংশ আকারে দেখাবে। তাহলে 0.32 কে সে কত দেখাবে আপনার যদি প্রিসিশন হাফ হয়, হ্যাঁ 1/3। এই প্রিসিশনটা কি মিন করে, এই প্রিসিশনটা মিন করা হচ্ছে আপনার যে ভ্যালু গুলো আসবে, সাপোজ আমি বলছি এটা 1.32, ঠিক আছে, এত ইঞ্চি, তো এটাকে সে কি দেখাবে, এই যে 1.32 যে ঘর আছে সে দশমিক আকারে দেখাবে না, ভগ্নাংশ আকারে দেখাবে। আমি বলছি তাকে হাফ করে প্রিসিশন দিতে, তাহলে সে প্রিসিশন দিয়ে কত করতে পারবে, এটাকে মানে 1 করতে পারে, অথবা 1.5 করতে পারবে, অথবা পরবর্তী পূর্ণ সংখ্যা 2 তে যেতে পারে। মানে তার জন্য প্রিসিশন আমি হাফ করে দেওয়া মানে কি, তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এই তিনটা, সে পূর্ণ সংখ্যা 1 এর আসতে পারে, ভ্যালুটা শো করবে, অথবা পূর্ণ মানে 1.5 শো করবে, অথবা 2 শো করবে। এখন এই তিনটার মধ্যে সে 1.32 কে সে কোনটা শো করবে, 1.32 টা মেইনলি পড়ে এই দুইটার মাঝখানে, তাই না, 1 ইঞ্চি এবং 1.5 এর মাঝখানে, তাই তো নাকি 1.5 এর মাঝখানে। এখন সে 1.32 কে 1.5 এ নিবে নাকি 1 এ আসবে, যে কাছে, তাই না, 0.32 থেকে কাছে কে 0.5, তাই না, সে 0.5 এ যাবে, তখন আপনার ভ্যালুটা দেখাবে কত, 1.5, ঠিক আছে। তো এগুলো আমরা ডাইমেনশন ক্লাস আলোচনা করবো, আজকে দিকে না যায়, আমাদের টার্গেট হচ্ছে টেবিল নিয়ে কথাবার্তা বলা। টেবিল স্টাইলে আসতেছি, আবার ফরম্যাটে আসলাম, আমি টেবিল স্টাইলে আসলাম, আমরা যেহেতু এটা সেভ করে নেই সেজন্য আমার, আচ্ছা আমরা স্ট্যান্ডার্ডটাকে না করে আমি বলছি কি এটাকে একটা নিউ ক্রিয়েট করে নিতে। ওকে, তাহলে নিউ ক্রিয়েট করলাম, আমরা এফএস দিলাম, নাম কন্টিনিউ দিলাম। তাহলে এখানে আমরা টাইটেলের মধ্যে, এখানের মধ্যে আপনার তেমন কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমি এটাই বলছি, জাস্ট এই জায়গাটা আমি একটু চেঞ্জ করতে বলছি, যদি আপনি একটু মার্জিন রাখতে চান, যে আমরা মার্জিন রাখতে চাচ্ছি। ওকে, টেক্সটের মধ্যে দেখেন, টেক্সট সিস্টেম কি দেয়া আছে, টেক্সট সিস্টেম নিয়ে আমি অনেক কথাবার্তা বলছি, টেক্সটটার যতবারই কথা আসে আমি এখানে বলছিলাম যে আপনি
যে কোনো সেটা যদি ডাইমেনশনের জন্য হয় ডাইমেনশনের জন্য একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারেন, টেক্সটের জন্য টেক্সট স্টাইল, ফ্লোরের জন্য আলাদা আলাদা টেক্সট স্টাইল আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা একটা টেক্সট স্টাইলকে আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। কারণ সব জায়গায় ইউজ করতে হলে আপনার যদি সাইজটা ভ্যারি করতে হয়, সাপোজ আপনি এক জায়গায় আপনি টেক্সট ইউজ করবেন 5 ইঞ্চি সাইজের, আরেক জায়গায় ইউজ করতে যাচ্ছেন 7 ইঞ্চি, এক জায়গায় ইউজ করতে যাচ্ছেন 3 ইঞ্চি, তখন যখন আমরা টেক্সট স্টাইলটা ইউজ করব, তাহলে আমাকে কোন কাজটা করতে হবে? যেমন আমার স্ট্যান্ডার্ড আছে, আমি স্ট্যান্ডার্ডটাকে ইউজ করতে চাচ্ছি সাপোজ, তাহলে স্ট্যান্ডার্ডের টেক্সট হাইট কত দেয়া আছে আমরা সেটা দেখতে চাইলে যে 3 ডটে ক্লিক করলে আমার স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে এটা টেক্সট হাইটে কি দেয়া আছে? হাইট কত? 0 থাকলে সুবিধা কি? হ্যাঁ, আমি যদি এখানে এই যে স্ট্যান্ডার্ডের এই জায়গায় যদি এটা ফিক্স থাকতো কোনো কারণে 5 থাকতো, সাপোজ 5 ইঞ্চি আমি ফিক্স করে দিচ্ছি, স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইলটার হাইট কত ফিক্স করে দিচ্ছি? 5 ইঞ্চি। এটাকে আমি সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ওকে। সাপোজ 5 ইঞ্চি আমরা করলাম। আমার এখানে এসে আমি এখন স্ট্যান্ডার্ড কোথায়? যে স্ট্যান্ডার্ড উপরে দেন স্ট্যান্ডার্ড যখন আমি দিয়ে দিছি, এখন আমার টেক্সট হাইটটা কি হয়ে গেছে? ডিসেবল হয়ে গেছে এবং ফিক্স করে ফেলছে কত ইঞ্চি? 5 ইঞ্চি। এখন আমি যদি বলি আমার টেক্সট হাইটটা আমি যে টেবিলটা বানাবো সেই টেবিলের টেক্সট হাইট আমি 5 ইঞ্চি ইউজ করবো না 8 ইঞ্চি ইউজ করবো, আমি কি এখানে চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করতে পারবো না। সেজন্য আমি বলছিলাম কি, যখন আপনারা কোন একটা টেক্সট স্টাইল বানাবেন সেটা যদি বিভিন্ন জায়গায় ইউজ করতে চান, যেমন আমি এখন ইউজ করব, আমরা লিডারের জন্য ইউজ করবো একই টেক্সট স্টাইল, বারবার আমি টেক্সট স্টাইল বানাবো না, লিডারের জন্য টেক্সট স্টাইলটা ইউজ করবো, টেবিলের জন্য সেটা ইউজ করবো, ডাইমেনশনের জন্য সেটা ইউজ করবো, কিন্তু এক এক জায়গায় টেক্সটের হাইট কি করতে হবে? আমাকে চেঞ্জ করতে হবে। তখন আমি বলছিলাম কি, ওই টেক্সট স্টাইলটার হাইটটা আপনারা কি করে রাখবেন? এখানে 0 করে রাখবেন, তাহলে আপনি পরবর্তীতে আপনাকে চেঞ্জ করার সুযোগ দিবে। ফন্ট নেম আমরা এখানে ইউজ করতে যাচ্ছি টাইমস নিউ রোমান, তাই না? টাইমস নিউ রোমান ইউজ করলাম, এটা তেমন আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। এটা উইথ ফ্যাক্টর, তো এগুলো নিয়ে আমরা টেক্সট স্টাইলের ক্লাসে কথা বলছিলাম, তাই না? অ্যাপ্লাই দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ করলাম। এখন যদি আমরা এটাকে দেখি যে আমার এটা কি আছে কোথায় টেক্সটে, দেন এখন যখন আমি স্ট্যান্ডার্ডটা চুজ করতেছি আমার এটা কি হয়ে গেছে? এনেবল হয়ে গেছে, তাই না? তার মানে কি এখানে আমি আমার মতো করে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি আমার টেবিলের টেক্সট হাইটটা, টেবিলের যে টাইটেলটা থাকবে তার টেক্সট হাইট একটু বড় দিতে যাচ্ছি, 8 ইঞ্চি বা 7 ইঞ্চি, আমি 7 দিলাম, ওকে। দেন এখানে আমরা যেটা ইউজ করতেছি যে আমরা কিন্তু কোথায় আছি? আচ্ছা, আমার ডাটায় চলে গেছে, আমরা টাইটেলের কথা বলছিলাম, তাই না? আমরা টাইটেলের টেক্সট হাইটটা আমি 7 ইঞ্চি ইউজ করবো বলছি, ওকে। 7, এই যে আমারটা টেক্সটটা বড় হচ্ছে আর কি। আমার ওই যে হেডারটা এখন দেখা যাচ্ছে না কেন? কারণ ডাটারটাও 7 করছি, আবার টাইটেলেরটাও কি 7 করছি, হেডারটা এখনো ওই যে 0.18 ইঞ্চি আছে, সেই কারণে সে ছোট দেখা যাচ্ছে, এখানে হেডার দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি হেডারটাতে আসি, যে হেডারের টেক্সট হাইট কত আছে? এটা আছে, সেই কারণে সে কি এখানে ভিজিবল হচ্ছে না। আমি এটাকে একটু 7-এর থেকে একটু কম দিলাম, সাপোজ জাস্ট বোঝার সুবিধাতে যে আমার এখন আসছে হেডার লেখাটা, ঠিক আছে? তাহলে টাইটেলে আমি 7 দিচ্ছি, এখানে 5 দিলাম। আমরা হয়তো কি ইয়েতে ডাটাটাও 5 ইউজ করতেছি, সাপোজ এখানে আমি 5 করে দিলাম। আমি জাস্ট ভ্যারিয়েশন করে দেখাচ্ছি যাতে আপনারা ভ্যারিয়েশনটা বুঝতে পারেন, ওকে। আচ্ছা, ওকে, আমি টাইটেলটা শেষ করে আগে কালার নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি যে আপনি যদি কোনো একটা টেবিলের জন্য কোনো একটা স্পেসিফিক লেয়ার ক্রিয়েট করে রাখেন, এখানে বাই লেয়ার করে দিবেন, তাহলে যে লেয়ার টেবিলের জন্য যে লেয়ার, সেই লেয়ারের কালারটা চলে আসবে। আর আপনি যদি চান যে না স্পেসিফিক্যালি আপনি এই টাইটেলের যে টেক্সটের কালারটা সেটা আপনি লেয়ারের কালার দিতে চান না, অন্য কালার ইউজ করতে চান, তাহলে এখানে সেই কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানে সাপোজ এখানে দিতে চাচ্ছি এই কালারটা, তাহলে আমার লেয়ার যদি এখানে রডের লেয়ারটা আছে, তো রেড কালারটা ওইখান থেকে আসতেছে, লেয়ার থেকে আসতেছে, ঠিক আছে? কিন্তু আমি এখন করে দিয়েছি কি, ও যে লেয়ারে থাকুক না কেন আমার টেবিল স্টাইলের কালারটা কি আসবে? এই কালারটা আসবে, ঠিক আছে? তাহলে আমি এখানে ফিক্স করে দিয়েছি যে তোমার টাইটেলের কালারটা সবসময় কি এটা আসুক। আমরা যে স্টাইল নিয়ে কাজ করছি, আমি এখন স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করতে চাই, ঠিক আছে? টেক্সট অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করার দরকার পড়তেছে না কেন? আমরা যদি হরিজন্টালি লিখতে চাই তাহলে অ্যাঙ্গেল কি হবে? 0ই থাকবে, তাই না? তো সাধারণত আমরা এরকম কোনাকুনি বা ভার্টিক্যালি কোন যদি টেবিল ক্রিয়েট করেন তখন এটা চেঞ্জ করতে হবে আর কি, এটা আমাদের 0ই থাকবে। আচ্ছা, আমরা বর্ডার নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, বর্ডারের ক্ষেত্রে টাইটেলের তো বর্ডার আছে কয়টা? শুধুমাত্র এই 4টা লাইনই বর্ডার আছে, তাই না? এখানে যদি লাইন ওয়েট এবং লাইন টাইপ, আমি কিন্তু বারবার লেয়ারের কথা বলি যে আপনারা লেয়ার মেনটেন করে কাজ করলে অনেক জায়গায় গিয়ে আপনাকে এগুলো সেট করে দিতে হবে না, জাস্ট এখানে কি করে দিবেন, তখন বাই লেয়ার করে দিবেন। তাহলে লেয়ারে যদি ওটা একবার সেট করে দেন, আপনি সব সময় বাই লেয়ার করে দিলে ওই লেয়ার থেকে সে কিনে নিবে এগুলা। তাহলে আমরা এখানে লাইন ওয়েট
কোনো আমরা চাইলে এটা লাইন ওয়েট কমাই দিতে পারি, যে আমি রডের লেয়ারে থাকুক সমস্যা নাই, কিন্তু এটা লাইন ওয়েট কমাই দিতে পারি। তো টেবিলের জন্য আপনারা সবসময় কি করবেন, প্রফেশনাল কাজ করার সময় টেবিলের জন্য একটা কি করবেন, লেয়ার ক্রিয়েট করবেন, তাহলে সেই লেয়ার অনুযায়ী আপনি কালারিংটা করতে পারবেন। ওকে, অথবা তখন আপনি কি করবেন, এখানে বাই লেয়ার রাখবেন। ওকে, সব বাই লেয়ার রাখবেন, তাহলে সে লেয়ার প্রপার্টিস অনুযায়ী কি আসবে। ওকে, ঠিক সেম কালারটাও দেখেন, এটা হচ্ছে আগে ছিল টেক্সটের কালার, এখন হচ্ছে কিসের কালার, বর্ডারের কালার। এই যে বর্ডারের কালারটা এখনো লেয়ারের কালারে আছে, যে লেয়ারের আছে আমি সেই লেয়ারের কালার আছে। তাহলে আপনি যদি লেয়ারের কালার ইউজ করতে না হচ্ছে, অন্য কোনো কালার ইউজ করতে চান, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ব্লু। এটা একটা অপশন দিতে পারেন যে আমাদের এখন যে লাইনটা আছে এখানে একটা মাত্র সিঙ্গেল লাইন আছে। বর্ডার কয়টা লাইন, একটা লাইন। আপনি যদি বলেন যে আমার এই টাইটেলের জন্য যে বর্ডার লাইনটা দিতে চাচ্ছি এখানে দুইটা লাইন হবে, মানে এরকম করে বক্সটাতে কয়টা লাইন, দুইটা লাইন, তখন আপনি ডাবল লাইনটাকে চেক করতে পারেন। ঠিক আছে, এটাকে চেক মার্ক করলে দুইটা লাইন আসবে। এখন দুইটা লাইন তো আমি বলে দিছি, কিন্তু দুইটা লাইনের মধ্যে যদি স্পেসিং না দেন তাহলে কি তার দুইটা লাইন দেখা যাবে? তাহলে স্পেসিং মানে একটা থেকে আরেকটা স্পেসিং তো দিতে হবে। সাপোজ এখানে আমি দিলাম 0.1, আমরা এটা দেখবো আর কি। জাস্ট যদি আপনি, আমরা সাধারণত টেক্সটের যে এখানে কিন্তু দুইটা লাইন দিছি, আমরা সিঙ্গেল লাইন ইউজ করছি। জাস্ট আমি বিভিন্ন অপশনগুলো আপনাদের দেখাচ্ছি কোনটা চেঞ্জ করলে কি হতে পারে। আপনি যদি কোনো একটা টেবিল বানাতে চাচ্ছেন, তার টেবিলের টাইটেলের বর্ডার লাইনটা আপনি ডাবল লাইন করতে চাচ্ছেন একটু স্টাইল করার জন্য, সেটা আপনি এখানে ডাবল লাইনে চেক করে এই দুইটা লাইনের মধ্যে কতটুকু ফাঁকা রাখতে চান সেটা ভ্যালুটা দিয়ে দিতে হবে। ওকে, আর নরমালি আমাদের তো এটাই থাকবে, এখানে বক্স আছে একটা, সেজন্য আপনি যেটাই থাকুক, এখানে থাকুক আর এখানে থাকুক, কোনো ইস্যু না আর কি। তাই না? দেখেন আমার এখন আমি যখনই ক্লিক করছি আমার এই বর্ডারের অপশনটা অ্যাক্টিভ হয়েছে। এখানে দুইটা লাইন এখনো বোঝা যাচ্ছে না কেন, কাছাকাছি আছে। আমি যখন টেবিলটা বসাবো তখন এগুলো কি ভিজিবল হবে আর কি। তাহলে এই তিনটা অপশনই আপনার প্রত্যেকটা অপশনের জায়গার মধ্যে আপনাকে চেঞ্জ করতে হতে পারে। দেখেন একটা হচ্ছে আমরা টাইটেলে যা ছিল হেডারেও সেম অপশন গুলাই থাকবে, জেনারেলে যা কথাবার্তা বলছি সেটাই, টেক্সটের ক্ষেত্রেও সেম কথাবার্তা, বর্ডারের ক্ষেত্রেও কি সেম অপশনই থাকতেছে। তো এইটা চেঞ্জ করতে পারলে আপনি অবশ্যই এগুলো চেঞ্জ করতে পারবেন, ভিতরের গুলা পারবেন তো নাকি? আমরা এখানে তেমন বেশি আর সময় নষ্ট না করবো না। তাহলে আমরা ডাটার ক্ষেত্রেও সেম কথাবার্তা দেখবেন, জেনারেলের ক্ষেত্রে যা যা অপশন আছে, কিন্তু ডাটার ক্ষেত্রে টাইপটা কি থাকবে, অবশ্যই ডাটাই থাকবে, কোনো কারণে যাতে এটা চেঞ্জ না হয়। ঠিক আছে, আচ্ছা এখানে যেমন আমার লেখাটা অ্যালাইনমেন্ট কোথায় আছে এখন, ডাটার টপ সেন্টার। দেখেন যে আমার লেখাটা কোন দিকে, উপরের দিকে উঠে আছে, দেখছেন যে লেখা প্রিভিউতে বক্সের কোথায় আছে, উপরে মাঝখানে আছে কিন্তু উপরের দিকে। তাহলে আমরা বলছিলাম কি আমাদের লেখাগুলো যদি মিডল সেন্টার থাকে তাহলে কি বক্সের ঠিক মাঝখানে থাকবে, তাই না? তাহলে আমরা এখানে টপ সেন্টার না করে কি করে দিলাম, মিডল সেন্টার করে দিলাম, আমার লেখাগুলো মিডল সেন্টার আসছে। ঠিক সেম আমার যদি হেডারেরটাও আমরা মিডল সেন্টার আছে, ওকে, আমাদের টাইটেলটাও মিডল সেন্টারে আছে। ঠিক আছে, মানে আমার সকল লেখাগুলা মিডল সেন্টার হয়ে আসবে আর কি। ঠিক আছে না? আর সেম অন্যান্য সব অপশনগুলো তো সেমই, আমরা আর কোনো কিছু চেঞ্জ করতেছি না আপাতত। এখানে আমি ওকে দিলাম, যেহেতু আমি আর ওইটাই বানাইছি, এটাই আমার অলরেডি সেট কারেন্ট করা আছে। যদি একাধিক থাকতো তখন এটাকে কি সেট কারেন্ট করতে হইতো আর কি, যেহেতু আমি আর দিয়াতে যাই নাই, এটা ক্লোজ করলাম। আচ্ছা দেখেন এখন আমি এই টেবিলটাই বানাতে চাচ্ছি, ঠিক আছে, ওই স্টাইল ইউজ করে। তাহলে কি করবো, টেবিল কমান্ডের শর্টকাট কি বলছে, টিবি। দেন টিবি লিখে যখন এন্টার করবেন, এখানে টেবিল কমান্ডের টেবিল এন্ট্রি করার জন্য, ইনসার্ট করার জন্য দুইটা পদ্ধতি আছে। ঠিক আছে, একটা হচ্ছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, আর একটা হচ্ছে স্পেসিফাই উইন্ডো। তো কোনটা ইউজ করবো সেটা তো আমরা আসতেছি পরে, কোনটা আপনার জন্য সুবিধা হবে সেটা আমি ডিটেলসে বুঝাবো। এখানে খেয়াল করেন যে ইনসার্ট অপশন স্টার্ট ফ্রম এমটি টেবিল, এটা কি আমরা সাধারণত অটোক্যাডে ডিফল্ট যে কমান্ড সেটা দিয়ে এটা ইউজ করে আমরা করি। অটোক্যাডের সাথে কিন্তু আমরা চাইলে এক্সেল এর লিংক করে দিতে পারি। আপনি এক্সেলে কোনো কিছু এডিট করলে ওই এডিটটা আপনার কোথায় অ্যাক্টিভ হবে, অটোমেটিক আপনার এই অটোক্যাডের ফাইলেও কি হয়ে যাবে, এডিট হয়ে যায় আর কি। সেটাও করা যায়, তো আমি আজ ওইদিকে যাব না, কারণ ওটা সাধারণত আমরা ইউজ করি না। কারণ সাপোজ আমি এই যে ফুটিং শিডিউলটা যদি আপনি বলেন যে আমি এটা এক্সেলে করাটা আমার জন্য কি ইজিয়ার, মানে আপনি এখানে টেক্সট লেখার থেকে এক্সেলে টেক্সট লেখা কি একটু ইজি হইতে পারে, তখন আপনি টেক্সটটা এক্সেলে লিখছেন, কিন্তু ফাইলটা কোথায় আছে আপনার, অটোক্যাডে আছে। টেবিলটা আবার অটোক্যাডে এর সাথে লিংক করা, আপনি এক্সেলে যদি এডিট করেন এখানে কি হয়ে যাবে, অটোমেটিক অটোক্যাডের কি হয়, এডিট হবে। এটা যদি এটা করি আমরা, এই যে ফ্রম এ ডাটা লিংক, তো আমরা সেটাতেও যাচ্ছি না, এটা অ্যাডভান্স লেভেলের, এটা দরকারও পড়বে না, সেজন্য যাচ্ছি না আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এটাতে থাকতেছি স্টার্ট ফ্রম এমটি টেবিল। কারো যদি ওইটা শিখার ইচ্ছা হয় আমার সাথে যোগাযোগ করবেন আর কি পার্সোনালি। ঠিক আছে, সাধারণত এটা লাগবে না। তারপর আমরা আপাতত এটাতে থাকতেছি স্টার্ট ফ্রম এমটি টেবিল।
এখন আপনার যদি একাধিক টেবিল স্টাইল থাকে, এখানে আপনি সেটা চুজ করতে পারবেন। আমি একাধিক টেবিল স্টাইল বানাই নাই, সেজন্য আমার কয়টা আছে এখনো, আমি স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করছি। আপনার যদি একাধিক টেবিল স্টাইল থাকে, উইন্ডো শিডিউল, ডো শিডিউল আলাদা আলাদা বানায় রাখছেন, আপনি সেই শিডিউলটা এখান থেকে সেট কারেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে যেহেতু আমার একটাই আছে, এখন আমার একটাই শো করতেছে। আমি যদি আরেকটা বানাই রাখি আর কি, তাহলে ওখানে বুঝতে সুবিধা হবে, তাই না? সাপোজ আমি এখানে এসে নিউতে ক্লিক করে এফএস লিখে কন্টিনিউ দিলাম, এখানে আমার যা যা আছে ওকে দিলাম। এই যে আমার দুইটা এখন ক্রিয়েট হয়েছে, তাই ঠিক আছে। তাহলে আমরা এখানে কি শো করে আমরা দেখি, টেবিল কমান্ডের শর্টকাট টিবি লিখানটা করলাম, দেন আমার এখানে এখন দুইটাই শো করতেছে। তাহলে যতটা টেবিল স্টাইল থাকবে আপনার ওখানে কি টেবিল স্টাইল গুলো শো করবে, তাহলে আপনি ওখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করছি, আমি এই জন্য স্ট্যান্ডার্ডে থাকতেছে। এখন এখানে কোনটা ইউজ করব, তো বেটার হয় আপনাদের জন্য আমাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হয় হচ্ছে এটা, স্পেসিফাই উইন্ডোটা। কেন সুবিধা হয় সেটা আমরা দেখার আগে আমি একটু দেখে আসি। এটা স্পেসিফাই ইনসারশন পয়েন্ট। দেন যখন আমি স্পেসিফাই ইনসারশন পয়েন্টে আসি, তখন আমার এখানে কিছু জিনিস অ্যাক্টিভ আছে। আমি যখন এই অপশনটাতে চলে আসবো, তখন এখানে এই দুইটা জিনিস কি হয়ে গেছে, অটোমেটিক ডিসেবল হয়ে গেছে। আমরা কিন্তু এনাবল করতে পারবো না তা না, কিন্তু যখন আমি এটাকে এনাবল করতেছি, এগুলা কি হয়ে যাচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে। দেন আমি যখন এটাতে আসি, আমার দুইটা চারটা জিনিসই কি এনাবল, আমি চারটা জিনিসই চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আমি যখন স্পেসিফাই উইন্ডোতে থাকবো, তখন আইদার আমি এটা অ্যাক্টিভ থাকবে অথবা এটা অ্যাক্টিভ থাকবে, দুইটা আমার কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। ওকে, তাহলে আমরা প্রথমে এটা দেখি, ইনসারশন পয়েন্ট। দেন স্পেসিফাই ইনসারশন পয়েন্ট কি বলছে, এই স্পেসিফাই ইনসারশন পয়েন্ট মানে আমি টেবিলটা জাস্ট ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ইনসার্ট হলে আমার একটা টেবিলে কয়টা কলাম থাকবে, কলামের উইডথ কত হবে, রো কয়টা হবে, রোর উইডথ কত হবে সেটা দিয়ে দিতে হবে। কলাম কয়টা পাইছিলাম আমরা ওখানে 10টা, তাই না? আমি 10 লিখলাম। রো কয়টা পাইছিলাম 14টা দিলাম। ওকে, আচ্ছা এই যে 10 এবং 14 যে দিছি, তাহলে একটা কলামের উইডথ কত করে আপনি চাচ্ছেন সেটা আপনাকে এখানে ফিক্স করতে হবে, যদি আপনি এই অপশনটাতে থাকেন। অনেক সময় আমরা সেটা করি না কেন, কারণ আমি এখানে ফিক্স না করে আমরা কতটুকু জায়গার মধ্যে টেবিলটা বানাতে চাই সেটা আগে থেকে ডিটারমাইন করা থাকে, সেজন্য আমরা পরের অপশনটা ইউজ করব। আমি আগে এটা দিয়ে দেখাই। সাপোজ আমি মনে করলাম আমার যে কলামগুলো ইউজ করবো, কলামের উইডথ দিতে চাচ্ছি আমি 2 ফিট করে, তাহলে আমি এখানে 24 ইঞ্চি লিখে এন্টার করলাম। ওকে, রো হাইট, এই যে এখান থেকে এই যে রো হাইটটা কি বলছে এখানে, রো হাইট বলছে 1 লাইনস। এটার সাথে উইডথের সম্পর্কটা হচ্ছে কি, কয় লাইন আপনি লিখবেন। ঠিক আছে, এখন আমি কয় লাইন লিখবো, আপনি যদি একটাইতে এক লাইন লিখেন, তাহলে এখানে কি থাকবে, নরমালি 1ই থাকবে, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদের ডাটাগুলো সব 1 মানে একটা রোতে এক লাইনে লেখাগুলো লিখতেছি, সেজন্য 1 লাইন। এখন এই যে 1 লাইন যে বলছে, এই 1 লাইনের হাইট কত ইঞ্চি হবে সেটা কিভাবে সে ডিফাইন করবে বলেন তো? এখানে তো আমি ডিফাইন করেছি কলামের উইডথ 2 ফিট, কিন্তু রোর ক্ষেত্রে বলছে এক লাইন, তাহলে এক লাইনের যে হাইট হবে, এটা তো এক লাইনের হাইট কতটুকু হবে সেটা তাকে জানতে হবে। আমি তো বলছি 1 লাইন, তাহলে 1 লাইনের হাইট কতটুকু হবে সে কিভাবে ডিফাইন করবে, মানে অটোক্যাড বুঝবে কিভাবে এক লাইনের উইডথটা কত হবে? এটা বুঝবে হচ্ছে ওই যে আমরা টেবিল স্টাইল বানাইছিলাম, টেবিল স্টাইলের মধ্যে এটা আমরা টেবিলের যে টাইটেল ছিল, হেডার ছিল, তারপরে ডাটা ছিল, তাই না? ওখানে ট্যাক্স হাইট দিয়ে আসছিলাম, মনে আছে তো? একটাতে 7 দিছি, একটাতে 6 দিছি, একটাতে 5 দিছি। তাহলে ওই যে কোন রোর হাইট কত হবে সেটা নির্ভর করবে ওই ট্যাক্স হাইটের উপর নির্ভর করে। সেই জন্য আপনি আপনার ওখানে যে ট্যাক্স হাইট দিবেন সে অনুযায়ী এই লাইনের উইডথ কত হবে সে ওইভাবে কি ডিফাইন করবে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের এই রো হাইটের কোনো অপশন থাকে না, রোর ক্ষেত্রে আপনি কয় লাইন লিখবেন সেটাই ডিফাইন করতে হয়, বুঝছেন না নাকি? তো এখানে আপনি কয় লাইন লিখবেন সেটা দিয়ে দেবেন। যদি কোনো একটা টেবিল আপনি ডাটার মধ্যে বা বিয়ার মধ্যে 2টা লাইন লিখতে চান, আপনি 2 লাইন দিতে পারেন। তো আমরা সাধারণত এক লাইনই লিখেছি, 1 লাইন সে রাখতেছি। ওকে, দেন এখানে এই যে আমরা বলছিলাম আমার টেবিলে 3টা অপশন থাকবে, টাইটেল থাকবে, হেডার থাকবে, ডাটা থাকবে। এখন আপনি যদি কোনো কারণে চান যে না আমার টেবিলে কোনো টাইটেল নাই, আমার টেবিলে কোনো কি থাকবে না, টাইটেল থাকবে না, অনলি হেডার আর ডাটা থাকবে, তখন কি করবেন, এই যে টাইটেলটাকে হেডার করে দিবেন, ঠিক আছে? হেডারটাকে ডাটা করে দিবেন। আমি চেঞ্জ অনেক সময় হইতে পারে যে আপনার ওই একটা টেবিল বানাইছেন, ওই টেবিলের কোনো কি নাই, টাইটেল নাই, তো আমরা তো কি আছে, আপনার ওখানে তো টাইটেল, হেডার এবং ডাটা 3টা অপশন দিয়ে আছে টেবিল স্টাইলে। তো আপনি এখানে এসে কিন্তু সেটা চেঞ্জ করতে পারতেছেন। তাহলে আমি কি করে দিছি, ফার্স্ট রো যেটা হবে তাকে কি বলে দিছি, হেডারের হওয়ার কথা বলে দিছি। সেকেন্ড রোকে কি বলছি, ডাটা করতে, যেহেতু আমরা কি হেডার ছিল আগে। তো আমাদের টেবিলটাতে কি আছে,
টাইটেলও আছে, হেডারও আছে, ডাটাও আছে। তাহলে আমরা এখানে রাখবো টাইটেল, এটাতে রাখবো হেডার, এখানে থাকবে কি ডাটা। ওকে, এখন এই যে ইনফরমেশন গুলো দেওয়ার পর আমি যখন ওকে করব, ওকে করার পর দেখেন এই যে আমার টেবিলটা হচ্ছে এই সাইজের আসছে। এটা ফিক্সড কেন? আমি তাকে কলাম হাইট ফিক্স করে দিয়েছি, আর রো হাইটটা ফিক্স হয়ে গেছে কিসের উপর? টেক্সট হাইটের উপর নির্ভর করে। ক্লিয়ার? টেবিলকে এডিট করা শিখবো, ঠিক আছে? আমি ক্লোজ দিয়ে এখানে কিভাবে কি কি এডিট করতে হবে আমরা সেগুলো পরে শিখবো। আগে আমরা টেবিলটা ইনসার্ট করা শিখি, ঠিক আছে? দেখেন আমার ওখানে যা যা ছিল, যে আমি টেবিলের টাইটেলটা কালারটা দিছিলাম, তাই না? এখানে ডাবল লাইন দিছিলাম, মনে আছে তো? আমি যদি একটু জুম করি, যে ডাবল লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে? ডাবল লাইনটা যেহেতু থিকনেস দিছিলাম 0.1, সেজন্য এখানে তাদের মধ্যে যে যে গ্যাপটা সেটা 0.1 ইঞ্চি আছে, সেজন্য এখানে আমি জুম আউট করলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাইলে টিভি লিখানটার পরে টেবিল যখন বসাবেন, টেবিল বসানোটা নির্ভর করতেছে আপনি যদি স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট দেন, তাহলে এখানে পারফেক্টলি আপনার ডাটাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনি যত যা দিবেন, নরমালি এগুলা তো আমার কলামের সংখ্যা, কলামের রো সংখ্যা, কলামের সংখ্যা এবং রো সংখ্যা আমরা পরে এডিট করতে পারবো, ডিলিটও করতে পারবো, ইনসার্টও করতে পারবো, ঠিক আছে? তো সেজন্য এখানে একেবারে স্পেসিফিকলি যা লাগবে ততটাই দিতে হবে, নেসেসারি না। একটা আইডিয়া করে কি, হ্যাঁ আপনি একটা আইডিয়া করে নিচ্ছেন যে আমার এতটা টেবিল এতটা কলাম লাগতে পারে, এতটা কি রো লাগতে পারে। যদি বেশি হয় আমরা ডিলিট করে দিতে পারবো পরে, যদি কম হয় ইনসার্ট করতে পারবো আর কি। তাহলে এরকম এই যে কলাম উইথ দিয়ে দিলে আমার কি হবে, আমার কলামের উইথটা কি হয়ে যাচ্ছে, ফিক্স থাকতেছে আর কি। তার মানে আমার এখানে কলামের এই যে কলামগুলোর যে ডিসটেন্সটা এখান থেকে এখানে যে 24 ইঞ্চি আসছে, তাই না? আমার 24 ইঞ্চি আসছে, যত আমরা দিছি আর কি, ঠিক আছে? এবং এটা ফিক্স ইয়েতে হয়ে গেছে। এখন কোনো কারণে আমার এক একটা টেবিলের কলামের ডিসটেন্স কি হইতে পারে, ভেরিয়েশন হইতে পারে না। যেমন এখানে দেখেন এটাতে যতটুকু লাগবে, এখানে যতটুকু লাগবে সব হয়তো সেম আছে, কিন্তু এটা কি কলামের উইডথটা বড় আছে, তাই না? তাই সেটা আমরা এডিট করে করতে হবে আর কি, করবো আর কি। ওকে, আচ্ছা পরের অপশনটাতে আমি যাই। পরের অপশনটা আমি বলছিলাম কি স্পেসিফাই উইন্ডো। এটা কেন ইউজ করি আমরা? দেন আমি যদি একটা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমার একটা ড্রয়িং আছে, সাপোজ আমি এখানে একটা ড্রয়িং এর পার্সপেক্টিভ বোঝাচ্ছি, সাপোজ আমরা এখানে জাস্ট র্যান্ডম একটা ইয়া দেখাই আর কি। সাপোজ এই জায়গায় আমি আমার ড্রয়িংটা ফিক্স, ঠিক আছে? এখানে আমি একটা টেবিল ইউজ করতে যাচ্ছি, কতটুকু জায়গার মধ্যে, এটা সোজাসুজি এখান থেকে এখানে যতটুকু জায়গা লাগবে, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে এখানে যে জায়গাটা আছে এর মধ্যে আমার টেবিলের ইয়াটা কি উইথটা ফিক্স করতে যাচ্ছি। তখন আমি যদি কলাম উইথ ফিক্স করে দিই তাহলে এটা বড় ছোট হচ্ছে, তাই না? আমি চাচ্ছি যে না, এই যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং এর সেম সাইজ আমি টেবিলটা বানাবো, ঠিক আছে? তখন আমরা সেকেন্ড অপশনটা ইউজ করবো, টিভি লিখে এন্টার করলাম, যে স্পেসিফাই উইন্ডো। স্পেসিফাই উইন্ডোতে আমরা অবশ্যই কলাম উইথ ফিক্স করবো না। আমার যদি কলাম উইথ ফিক্স করার দরকার পড়বে না, আমরা করবো কি কলামের সংখ্যাটা, তাই না? কলাম উইথটা অটোমেটিক, সে আমি বলছিলাম কতটুকু জায়গা, সেখান থেকে সে যতটা কলাম ততটুকু অটোমেটিক ভাগ করে দিবে। তাই আমার কলাম ছিল কয়টা, 10টা, আমি 10 লিখলাম। ঠিক সেম আমার রোর সংখ্যাও জানা আছে, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে আমার রোর সংখ্যা জানা নাই, ঠিক আছে, রো সংখ্যা জানা নাই, সাপোজ আমি বললাম রো সংখ্যা জানা নাই, আমার রো হাইট হবে একটা লাইন করে। দুইটার মধ্যে পার্থক্য কি একটু বুঝাই। যদি রোর সংখ্যা আমি নির্ধারণ করে দিই, আগে 14 দিলাম, দুইটাই বুঝি আগে, এটা 10 দিছি, এখানে 14 দিছি, তাহলে আমার এই জিনিসগুলো আর কি করতে হচ্ছে না, দিতে হচ্ছে না। ওকে, আর সব তো সেম আছে, এন্ড ওকে করলাম। এখানে এসে কি বলছে, আমি এতটুকু কতটুকু জায়গার মধ্যে আমার টেবিলটা বানাতে যাচ্ছি, আমি এখানে একটা ক্লিক করতে হবে। তখন এক ক্লিক করলে বসে যাবে না, আগে ছিল একটা ক্লিক করলে সে কি বসে গেছে, এখন করতে হবে কতটুকু এরিয়া সিলেক্ট করে দিতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, এরপরে স্পেসিফাই অপোজিট কর্নার। দেন আমি যতটুকুতে ক্লিক করবো এখন সে ততটুকুতে পারবে। আমার কলামটা, আমার এই যে এটা নিচের দিকে যখন আসতেছি, আমার রো সংখ্যা কি বাড়তেছে, রো সংখ্যা বাড়তেছে না, আমার রোর হাইট কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আমি তো কি ফিক্স করে দিছি, কলামের সংখ্যা এবং রোর সংখ্যা। তাহলে আমি যতটুকু জায়গা বলবো সে ততটুকু জায়গায় নিয়ে নিবে, ঠিক আছে? অটোমেটিক সে রোকে বাড়াই দিবে, রোর হাইট বাড়াই দিবে, কলামের হাইট কি করবে, বাড়াই দিবে। তাহলে এখানে 1 লাইন 2 লাইনের কোনো ব্যাপার নাই। আমি যদি নিচে আসি যে আমি চাচ্ছি যে আমার টেবিলটা এতটুকু জায়গায় হোক, ঠিক আছে, আমি সেখানে এসে ক্লিক করতে হবে, তাহলে সেই টেবিলটা কি বসে যাচ্ছে। ওকে, এটা একটা অপশন হচ্ছে, আপনি যদি কি করে দেন, ফিক্স করে দেন টেবিলের কলামের সংখ্যা এবং
রোর সংখ্যা। এখন আমি রোর হাইটটাকে মানে এটাকে আমি ইয়া করে দিলাম, এই যে রো হাইট দিয়ে দিলাম। রো হাইট দিয়েছে কত কত লাইন, কারণ আমরা জানি আমরা আমাদের টেবিলে একটা লাইন করে আমি লিখবো, তাহলে একটা লাইনের থেকে একটা লাইন লিখতে যতটুকু তার কলামের উইথ রোর উইথ হওয়ার দরকার ততটুকু হোক। তাহলে আমি এখানে ফিক্স করে দিচ্ছি এখন কি রোর হাইটটা। ওকে, তাহলে রোর হাইট যখন ফিক্স করে দিবেন তখন কি হবে, এখন আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। দেন আমি যখন এই যে এখানে আসি, আমার রো কয়টা, এখন রো কয়টা, টাইটেল হেডার রো একটা, মানে ডাটার জন্য রো একটা। আমি যখন একটু নিচে নামছি আমার কয়টা হয়েছে এখন দুইটা। তার মানে আমি যত নিচে নামবো তত বাড়তেছে, ওই যে এক লাইন করে, এক লাইন যে বাড়তেছে এটা কিসের উপর ভিত্তি করে বাড়তেছে, ডাটাতে টেক্সট হাইট যত আছে তার উপর নির্ভর করে। আমি যদি টেক্সট হাইট 5 ইঞ্চি থাকে 5 ইঞ্চির নিচে আসলে আমার আরেকটা কি রো অ্যাড হচ্ছে অটোমেটিক। ঠিক আছে, আগের বার ছিল কি আমি যতটুকু এলাকা সেট করেছি রো 14টা ছিল, 14টাকে সে কি একটাকে বড় করে দিচ্ছিল। এখন আছে কিন্তু কি করতেছে না, সে একটা লাইনের জন্য যতটুকু জায়গা লাগতেছে ততটুকু জায়গায় দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটার মধ্যে ডিসটিংশন হচ্ছে এটা। দেখেন আমার কলাম কিন্তু ফিক্স 14টা, তাহলে আমি যখন এদিকে যাচ্ছি কলামের সংখ্যা কি বাড়তেছে, কলামের সংখ্যা বাড়তেছে না। কেন বাড়তেছে না, কারণ ওই যে কলামের সংখ্যা ফিক্স 10। কিন্তু আমি যদি কি করতাম, আমি যদি এখানে এটা করতাম যে এটাকে ফিক্স করে দিতাম 2 ফিট, তাহলে কি হবে 2 ফিট থাকলে একটা কলাম, পরবর্তী 2 ফিটে গেলে দুইটা কলাম, এটার উপর কি বাড়তে থাকবে। ঠিক আছে, তখন আপনি কোনটাকে ফিক্স করে টেবিলটা বসাতে চান সেটা বসাবে না। কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, কলামের সংখ্যাটা নির্ধারণ করে এটাকে রোকে 1 মানে এটা ফিক্স করে দিয়ে একটা লাইন লেখার জন্য সেটা করি, অথবা আমরা রো হাইটটা ফিক্স করে দিতে পারি, দিয়ে আমি তাকে কতটুকু জায়গার মধ্যে আমার টেবিলটা বসাতে চাচ্ছি সেটা ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, তো আমি যদি একটু বড় করে চাই বড় করব, ছোট করে চাইলে এখানে কিন্তু 1 লাইন যে লিখতেছি তখন আমি ডাটাগুলো লিখতে গিয়ে কি হয়ে যাবে, মানে তখন প্রবলেম ক্রিয়েট হবে আর কি। কেন, কারণ আমার টেবিলের রোর হাইট হয়ে গেছে হয়তো 4 ইঞ্চি, কিন্তু আমার টেবিলের ডাটা টেক্সট হাইট দিয়েছি আমি 6 ইঞ্চি, তাহলে কি পারফেক্টলি বসবে সে, সেজন্য আমরা রোর হাইটটা 1 লাইন করে রাখাটা প্রেফারেন্স বেশি করি আর কি। ঠিক আছে, তারপর আমি একটু বড় করে রাখলাম। বুঝতে পারছেন নাকি? এটা হচ্ছে টেবিল ইনসার্ট করার পদ্ধতি। আমি 3টা পদ্ধতি দেখাইছি যে আপনারা কি করতে পারেন, যে একটাতে হচ্ছে সরাসরি কি ইনসার্ট করার ব্যাপার, একটা হচ্ছে আমরা টেবিল এবং কলামে এগুলাকে ফিক্স করে দেওয়া। ওকে, আচ্ছা আমরা এখন এডিট করব। কি এডিট করতে হবে আমাকে, আমার টেবিলটা কই ছিল, এখানে ছিল নাকি, আচ্ছা এখানে ছিল। আমি এই জায়গায় একটা বসাই, তাইলে আমার জন্য একটু সুবিধা হবে, পাশাপাশি আমি দেখায় বসাতে পারবো। ওকে, আমি স্টার্ট ফর্ম স্পেসিফাই এগুলা ঠিক রাখলাম, রোটা এখানে না রেখে এটা 1 লাইন রাখলাম, ওকে দিলাম। এরপরে আমি এখান থেকে টেবিলটা আমি এখানে বসাইলাম। ওকে, আমার টেবিলের মানে রোর সংখ্যা কম বেশি হোক সমস্যা নেই। এখন আমি এটার সাথে একটু ম্যাচ আপ করি। দেন এখানে আমাকে কি করতে হচ্ছে, এটা তো টাইটেলটা আমার টাইটেলে চলে গেছে। ওকে, আমরা ট্যাক্স পরে লিখবো, ট্যাক্স কিভাবে লিখবো সেটার আগে আমি টেবিলটাকে কিভাবে এডিট করবো সেটা দেখি। দেন আমরা যখন টেবিলের উপর একটা ক্লিক করতেছি তাহলে এখানে কোনো কিছু কিন্তু কি মানে কোনো কিছু আসছে না, কিন্তু টেবিলের গ্রিপ পয়েন্ট আসছে, টেবিলের উপর গ্রিপ পয়েন্ট আসছে না বিভিন্ন। তাহলে আমি যদি বলি যে আমার এই টেবিলটাকে এই জায়গায় লাস্টের দুইটাকে একটু বড় করতে হবে কলামের উইথ, তাহলে আমরা কি করবো তখন এই কলামের এটাকে ধরে যদি আমরা কি করি যে এদিকে ওদিক নিই তাহলে সে বড় হবে ছোট হবে। কোনটা, যে গ্রিপ পয়েন্ট গুলা কি করবেন, ডাবল ক্লিক নাকি ক্লিক, অনলি টেবিলের উপর সিঙ্গেল ক্লিক। ঠিক আছে, যদি কেউ ডাবল ক্লিক করেন কিসের ভিতরে, এই যে ইয়ারগুলার ভিতরে, যদি এগুলার ভিতরে যদি ডাবল ক্লিক করেন তাহলে ট্যাক্স লেখার অপশন দিবে সেলের ভিতরে। ঠিক আছে, সেলের ভিতরে যদি ডাবল ক্লিক, আমরা ট্যাক্স তো লিখতে হবে, যেমন আমরা এগুলো লিখবো পরে। ঠিক আছে, টাইপ এই জিনিসগুলো লিখবো। তাহলে একটা হচ্ছে টেবিলকে এডিট করতে হলে আপনি টেবিলের উপর সিঙ্গেল ক্লিক করবেন, আর টেবিলের মধ্যে যদি কোনো ট্যাক্স লিখতে চান তাহলে সেলের মধ্যে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে ট্যাক্সটা আপনি লেখার সুযোগ দিবে। আচ্ছা আমরা টেবিলটাকে একটু এডিট করি। তাহলে এডিট করার জন্য বড় ছোট করতে হলে কি করবেন, এখানে আপনি এই যে গ্রিপ পয়েন্ট গুলো ধরে বড় ছোট করতে হবে আর কি। সাপোজ আমি এটাকে বড় করতে যাচ্ছি, এটাকে টেনে গ্রিপ পয়েন্টটা ধরে টেনে নিয়ে আসবেন। ঠিক আছে, টেনে নিয়ে আসতে আমার এখানে স্ন্যাপ যাতে কাজ না করে আর কি। বিভিন্ন স্ন্যাপ কাজ করলে, স্ন্যাপ অবজেক্ট স্ন্যাপ কাজ করলে অনেক সময় কি ওই স্ন্যাপ করে ওখানে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করলে এটার ইন্ডিভিজুয়াল কলামের উইডথ বাড়তেছে দেখেন। আচ্ছা কোনো কারণে আমি যদি বলি এই কলামের উইডথটা এখন এদিকে লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমাকে এটাকে ছোট করতে হবে, কি করবো বলেন তো, পুরো টেবিলটাকে, তখন এই যে গ্রিপ পয়েন্টটাকে ধরবেন, এই যেটা। ঠিক আছে, এটাকে ধরলে পুরো টেবিলটা কি হয়ে আসবে, পুরো একসাথে তাদেরকে ইউনিফর্মলি সে কি যতটুকু ছোট করা দরকার ততটুকু ছোট করে দিবে।
তাহলে গ্রিপ পয়েন্ট গুলা খেয়াল রাখবেন, এই যে গ্রিপ পয়েন্ট যে হচ্ছে পুরাটা, এইগুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল কলামের টেবিল এরিয়া। ঠিক সেম এই যে গ্রিপ পয়েন্টটা ধরে যদি আপনি ক্লিক করে যদি নিচে, সরি আমার ডাবল ভিতরে ক্লিক করে গেছে, যে এই গ্রিপ পয়েন্টটাতে ক্লিক করলে কি হবে, এটা না, আমরা এটা দিয়ে বড় করতে হবে, এই পাশেরটা, এই যে এটা, ঠিক আছে, এটাতে বড় করলে আপনি দেখবেন আপনার টেবিলটা, দেখেন আমারটা এইদিকে নিচে নামতেছে না, কোন দিকে চলে যাচ্ছে, আমার এটা না নিয়ে পাশে চলে যাচ্ছে, কেন বলেন তো? মানে আমি এদিকে নিচে নামতে চাচ্ছি, কিন্তু আমারটা নিচে না এসে কোথায় চলে গেছে, পরবর্তী টেবিলের পাশে চলে যাচ্ছে। যখন আমি টেবিলটা ইনসার্ট করছি তখন আমি এদিকে কি এরিয়াটা কিন্তু ফিক্স করে দিয়েছিলাম, কতটুকু এলাকা, তাই না, সেই জন্য এলাকার নিচে কি আর আসতেছে না। আচ্ছা যাও, আমরা এখন এখানে দেখেন এই যে জায়গায়, এই জায়গায় আমাকে কি করতে হয়েছে, দুইটা কলামকে একটা ইয়াতে নিয়ে আসতে হয়েছে, তাই না? তার আমাকে দুইটা কলামের যে লাইন এখানে কি করতে হবে, মার্জ করতে হবে। কিভাবে মার্জ করবেন, যখন আপনি দুইটা, আমি কোন জায়গায়, এই জায়গায় টাইটেলটা টাইটেল থাকবে, এই দুইটাকে আমি একটা করে ফেলতে চাচ্ছি, তখন কি করবেন, আপনি এই দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, মানে একটা ক্লিক করে মাউস ধরে রাখবেন, মাউস ধরে রেখে ড্র্যাগ করে তারপর সিলেক্ট করবেন। আমার এই দুইটা সেল সিলেক্ট হয়েছে, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু ক্লিক না, এখন কি করতেছে, এখন সেলের মধ্যে এটাতে ক্লিক করলে তো সে পুরো টেবিলটা সিলেক্ট করে ফেলছে, টেবিলের ভিতরে না, কিসের ভিতরে ক্লিক করবেন, সেলের মধ্যে ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে 2 নাম্বার সেলে আনছি, মানে যে দুইটাকে আমি কি করতে যাচ্ছি, সিলেক্ট করতে যাচ্ছি, দুইটাকে সিলেক্ট করলাম, আমার এই দুইটা সিলেকশন হলো। এখন আমার কি করা দরকার, তাদেরকে একটাতে কনভার্ট করা দরকার। একটাতে কনভার্ট করার জন্য কি করে দিবেন, যে মার্জ সেল, ঠিক আছে, মার্জ সেল, মার্জ সেলে ক্লিক করলে অপশন আসবে 3টা। তাহলে আমরা মার্জ অল আমি একটা বুঝাই আর কি। মার্জ অল হইলে এখানে আমার রো আছে কয়টা, 2টা, মানে কলাম আছে 2টা, রো তো একটা। মার্জ অল দিলে যা কথা, এখানে মার্জ বাই রো দিলে সেম কথা হয়। দেখেন এই যে দুইটাকে একটা রো, মানে রো বরাবর মার্জ করে ফেলছে, ঠিক আছে। আমি আরেকটু এই 3টা অপশন বোঝানোর জন্য আমরা আরেকটু ডিটেইলস আছে। সাপোজ আমি বলতেছি আমার এখানে এই 3টাকে একসাথে মার্জ করা দরকার, ইনকেস আমি চাচ্ছি এই জায়গার এইগুলাকে মিলে একটা হয়ে যাবে, মানে এগুলা মিলে সব একটা করতে চাচ্ছি, কোনো কারণে যদি দরকার হয়, ইনকেস যদি আপনার দরকার হয়, যেরকম এরকম আছে, এখানে একটা লেখা লিখবেন। অনেক সময় আমরা লিখি কিসের ক্ষেত্রে, কলাম শিডিউলের ক্ষেত্রে, C1 C2 C3 সবগুলোর জন্য টাইবার একই, তাই না? তাহলে সবগুলোর জন্য আমার কি করতে হবে, এদিকে যদিও 3টা রো, কিন্তু ওখানে গিয়ে কি একটার মধ্যে চলে আসবে, টাইগুলো সবগুলো সেম থাকলে, তাহলে আমাকে কি করতে হতে পারে, সবগুলাই মার্জ করতে হতে পারে। সাপোজ আমি এখানে এই যে এখান থেকে ক্লিক করে ধরে আমি যতটা এই যে এগুলাকে বললাম, দেন এখন আমরা 3টা অপশন বুঝতে পারবো। দেন এই 3টা অপশনের মধ্যে প্রথমে মার্জ অল দিলে কি হয়ে যাবে, সে রো কলাম সবগুলোকে একটাতে নিয়ে আসবে, তাই না? এই যে আমি মার্জ অল দিলে তো একটাতে চলে আসবে। তো সেটা আমরা এখন একটু ডিফারেন্সটা বুঝি, মার্জ বাই রো এবং মার্জ বাই কলামের ডিফারেন্সটা বোঝার জন্য আমি এখন আসতেছি। দেন মার্জ বাই রো যখন দিবেন, আমরা যখন মার্জ বাই রো দিচ্ছি, যাদেরকে সিলেক্ট করছি তাদেরকে বলতেছি মার্জ বাই রো। যখন আমি ক্লিক করতেছি, দেখেন কোন দিকে মার্জ হয়েছে, সে এই যে কলামের লাইনটা কিন্তু অমিট হয়ে গেছে, তার মানে কি এটাকে রো ওয়াইজ মার্জ করে ফেলছে। তার মানে এখানে সবগুলাকে কিন্তু কি করা নাই, রো কিন্তু ঠিকঠাক রাখছে। কয়টা রো, এখানে রো যতটা আছে ততটাই আছে, শুধুমাত্র কি কলামের লাইনটাকে কি করে দিচ্ছে, বাদ করে দিচ্ছে, ঠিক আছে। এটাকে বলে মার্জ বাই রো। আর আমি যদি উল্টা করতে চাই, উল্টা বলতে কি, আমি চাচ্ছি এখন এরকম যে আমার কলাম ঠিক থাকবে, কিন্তু 3টা রো কি হয়ে যাবে, মার্জ হয়ে যাবে, ঠিক আছে। কলাম দুইটাই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলছি এই যে 3টা আমি সিলেক্ট করলাম ড্র্যাগ করে, ওকে। এরপরে আমি যদি মার্জ বাই কলাম দিই এখন, তাহলে কি হলো, এই যে আমার কলাম কিন্তু ঠিক আছে, 2টা কলাম আছে, কিন্তু সবগুলা রো কে সে একটা রোতে নিয়ে আসছে, ঠিক আছে। তো এরকম ইনকেস দরকার হতে পারে, যেমন আমাদের এটাতে দরকার নাই, কিছু কিছু আপনার টেবিল বানাইতে গেলে দরকার পড়বে। যেমন আমাদের এখানে তো খুব সিম্পল, এটা ডো শিডিউল, উইন্ডো শিডিউল গুলা আমরা এটার কথা বলছিলাম, তাই না? এটা যদিও কি টেবিল কমান্ড ইউজ করে না, দেখেন টেবিল কমান্ড ইউজ না করলে এই ধরনের মানে সবগুলা, যদিও এটা পরবর্তীতে কি এগুলা অ্যালাইন করা হয়েছে, যে এগুলা একদম সেম লোকেশনে লেখাটা টাফ হয়ে যায়, ঠিক আছে। তো এবং এইগুলো অ্যালাইনমেন্ট গুলো সেম থাকে না, তো এইগুলোতে পরবর্তীতে অ্যালাইনমেন্ট করা হয়েছে আর কি, আলাদা কমান্ড ইউজ করে। আমি এখানে বলছি কি, এই জায়গার এখানে কয়টা কলাম, কয়টা রো, 3টা রো। তাহলে আমার যদি টেবিলে এরকম 3টা রো থাকতো, তাহলে 3টা রোকে সবগুলো 3টা রোকে মিলে আমি কয়টা করে ফেলছি, সবগুলাকে মার্জ করে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, মার্জ বাই
কলাম করতে হবে, ঠিক আছে? মানে কলাম যতটা ততটা ঠিক থাকবে, কিন্তু রো গুলাকে সে কি করে দিবে, মার্জ করে দিবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যে কি করতে হচ্ছে আমাকে, আমরা কোনটাতে আছি এটাতে, হ্যাঁ, এক্ষেত্রে কি করতে হচ্ছে, এই যে দুইটা কলামকে আমরা কি মানে একটা কলামে কনভার্ট করতেছি, তাই না? এই মাঝখানে এটা, তখন কি করতে হবে, মার্জ বাই রো করতে হবে, ঠিক আছে, এই অপশনটার জন্য। দেন এখানে দুইটা করে করে আমার এখানে যেমন দুইটা, এখানে দুইটাকে কি করছে, একটাতে রূপান্তর করছে। এই যে এখানে রো কয়টা, এখানে নরমালি আমার দুইটা রো, তাই না? এই লাইনটা যদি থাকতো আর কি, তাহলে এদের দুইটা রো, তাহলে দুইটা রোকে আমার একটা রোতে আনতে হলে কি করতে হবে, আমরা এই যে এটা তো অলরেডি করে ফেলছি, তাই না? তাহলে আমি বলছি এই দুইটাকে আমরা একসাথে করতে চাচ্ছি, এই দুইটাকে। তখন আমরা কি করবো, আপনি যদি এখানে মার্জ অল দেন তাও কোনো সমস্যা নেই, যে মার্জ অল দিলে তারা কি একসাথে হয়ে যাচ্ছে। মার্জ বাই কলাম রোর ব্যাপারটা তখনই আসবে যখন আপনি একাধিক কলাম বা একাধিক কলামও থাকবে, একাধিক রোর ব্যাপারগুলো থাকবে, ঠিক আছে? একটা একটা হইলে আপনার জন্য কি তেমন কোনো ইস্যু না, আপনি মার্জ বাই অল দিয়ে দিলে হয়। ওকে, পারবেন তো নাকি? তাহলে আমরা এখান থেকে ওইভাবে করে আপনি মার্জ সেল দিলে মার্জ অল দিব, এখানে ঠিক সেম এই দুইটাকে মার্জ অল করতেছে। তাহলে মার্জ করার ব্যাপারটা একটা ব্যাপার বুঝলাম। আচ্ছা, আমি বলছিলাম যে কোনো কারণে আপনার কলাম ইনসার্ট করতে হচ্ছে বা কলাম ডিলিট করতে হচ্ছে। আপনি যতটা কলাম নিছিলেন, 10টা কলাম নিছিলেন, পরবর্তী দেখতেছেন আপনার একটা কলাম বেশি লাগবে অথবা একটা কলাম কম লাগতেছে, তখন কি করবেন, আপনি যখন এখানে যে কোনো একটা সেলে যখন ক্লিক করবেন, সেলে ডাবল ক্লিক না, সেলে কি করছে, ক্লিক, যখন সেলে ক্লিক করবেন তখন ট্যাবলের সেলগুলো কি হয়, অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তো এর মধ্যে এখানে খেয়াল করেন অপশন আছে কিছু, একটা হচ্ছে রোর অপশন আর একটা হচ্ছে কলামের অপশন। কারণ আমি বলছি আমার এখানে একটা কলাম ইনসার্ট করব, তাহলে কি করবেন, জাস্ট ইনসার্ট লেফটে করতে চান নাকি রাইটে করতে চান, তার মানে কি আমি যে টেবিলটা ইনসার্ট করবো সেটাকে এদিকে অ্যাড করব নাকি এদিকে অ্যাড করব, তাই না? এটা যেদিকে হোক, এটা লেফট রাইট কখন হতে পারে, সাপোজ আপনি এখানে কিছু লিখছেন, যে আপনার এখানে লেখা আছে এ, আমি র্যান্ডম বললাম আর কি, কারণ আপনি কিছু টেক্সট লিখে ফেলছেন এদিকে, তারপরে মনে হইলো যে না আপনার এখানে আরেকটা রো কলাম কি করা দরকার, বাড়ানো দরকার, তাহলে আপনার এটার এই পাশে কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে আপনি যে সেলটাকে সিলেক্ট করবেন, আমি এই সেলটাকে সিলেক্ট করছি, তাহলে এটার কোন পাশে ইনসার্ট করতে হবে, বাম পাশে। কিন্তু আপনি যদি এই সেলটাকে সিলেক্ট করেন তাহলে কোন পাশে, আর এখানে এখানে বাম ডান কোনো ইস্যু না, কেন, কারণ এটার তো কোনো কিছু আমি লিখি নাই। যখন আপনি লেখা আছে ওই লেখাটা ফিক্সড, ওটাকে আপনি ওই জায়গায় রাখতে চাচ্ছেন, ওইটার বামে একটা অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি ওইটাকে সিলেক্ট করলে লেফট রাইট ব্যাপারটা আসতেছে। তাহলে আমি যখন ইনসার্ট করব, আমি একটু দেখাই, এখানে এটাতে আমি বি লিখি, তাহলে বুঝতে পারবো যে দুটার মাঝখানে আমার পড়তেছে কিনা, ক্লিয়ার? তাহলে এতে ক্লিক করলাম, ইনসার্ট লেফট দিলাম, তাহলে দেখেন আমার এখানে এই যে এ এবং বি এর মাঝখানে আরেকটা কি টেবিল ইনসার্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনসার্ট, আমরা যে বললাম ইনসার্ট করার ব্যাপার। যদি ডিলিট করতে চান, যে রোটাকে ডিলিট করতে চান, সেটাকে যে কোনো একটা সেলের উপর ক্লিক করে ডিলিট কলাম দিলে কি ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার? ঠিক সেম ইনসার্ট রো, রোর ব্যাপারও আপনাকে যদি কোনো একটা রোর উপরে নিচে ইনসার্ট করতে চান, সেই রোটাকে সিলেক্ট করে ইনসার্ট অ্যাবভ দিবেন অথবা ইনসার্ট ভিলো দিবেন, নিচে হইলে ভিলো দিবেন, আর যদি ডিলিট করতে চান ডিলিট করবেন। ওকে, তো মোটামুটি এইরকম করে যদি আপনি টেবিল বানায় যদি টেক্সট গুলো লেখেন, আপনার জন্য মোর অর্গানাইজড হবে, ঠিক আছে? অর্গানাইজড হবে কেন, সাপোজ আমি এখন লিখি টেক্সট, আমি এখানে বলছিলাম আমার উপর হবে ফুটিং শিডিউল, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করলাম আমি, তারপর এটা ছিল ক্যাপস লক দিয়ে ফুটিং SCHEUL শিডিউল, ওকে, আমি এন্টার দিলাম, এরপর হেডারে আসলো, অথবা আপনি এখানে এসে ডাবল ক্লিক করলে কি হেডারে আসবে আর কি। হেডারে কি হবে, হেডারে কি লেখা আছে, টাইপ, ঠিক আছে? আমি টাইপ লিখলাম, TIP টাইপ। এরপর আমি অ্যারো দিলে, আপনি অ্যারো দিয়ে এদিক ওদিক যেতে পারবেন আর কি, আমাদের যে অ্যারো বাটন আছে না, অ্যারো দিলে আপনি এদিক ওদিক সে যাবে, উপরে নিচে অ্যারো দিয়ে আপনি যেতে পারবেন, ঠিক আছে? এখন এই যে টেক্সট হাইট, এই টেক্সট হাইট কত আসছে সেটা নির্ভর করবে কিছুর উপর, ওই যে টেবিল স্টাইলের উপর। টেবিল স্টাইল আপনি যত দিচ্ছেন, এটাতে আমরা কত দিছিলাম, এই যে 7 এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে কত দিছিলাম, এখানে এই যে 5 দিছিলাম, 5 আসতেছে, ওকে? ওই যে এটা টেবিল স্টাইলে যত সেট করে দিছি, টাইটেলের জন্য 7 বলছিলাম, এর জন্য 7 আসছে, হেডারের জন্য 5 বলছি, এর জন্য কি 5 আসতেছে, ওকে? এখানে মেবি আমরা 5ই লিখছিলাম ডাটাগুলোতে, পাবেন বিলের লাইনগুলোর উপরে, তাহলে আপনি গ্রিপ পয়েন্ট পাবেন।
গ্রিপ পয়েন্ট দিয়ে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, মানে এদিক ওদিক বাড়াইতে পারবেন। এটা আমি যেহেতু এরিয়া ফিক্স করে দিয়েছিলাম সেজন্য সে ওই পাশে যাচ্ছে, এটা আমি আগেই বলছিলাম। ওকে, আচ্ছা নেক্সট এখানে কি করতে হতে পারে, আমি এই জায়গাটা একটু বোঝাই যাই। এটা এই কখনো পড়েন যে আপনি টেবিলে টেক্সট লিখছেন টেবিল কমান্ড ছাড়া, যেমন এখানে কিন্তু এটা কিন্তু টেবিল কমান্ড দিয়ে আমরা ইউজ করতেছি, তাই না? এখানে যদি টেক্সট লিখেন সবগুলো অটোমেটিক কোথায় বসবে? মিডল সেন্টারে বসবে, তাই না? কেন? ওই যে আমি টেবিল স্টাইলে কি করে দিয়ে আসছি, মিডল সেন্টার করে দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা এটা এক পাশে চলে আসছে কেন বলতো? এখন এটা মিডল সেন্টার হয় নাই কেন? আমাদের টেবিল স্টাইলে কি আমরা মিডল সেন্টার করা ছিল না? আমরা একটু টেবিল স্টাইল দেখে আসি। আমরা এখন কোন টেবিল স্টাইলে আছি? আমার এই যে এফএস, এইটাই। আমরা স্ট্যান্ডার্ড ইউজ না করে আমি এফএস থেকে ইউজ করতেছি, এই কারণে এখানে এফএস এরটাতে আমাদের মিডল সেন্টার করা নাই। আমরা একটু যাই টেবিল স্টাইলে, এফএস এর মডিফাইতে আসলাম, ডাটাতে আসলাম, টেক্সটে আসলাম। কোথায়? জেনারেলে। এখানে তো মিডল সেন্টার করা আছে, তারপরে মিডল সেন্টার আসে না কেন বলেন তো? কে বলতে পারবেন? আপনাদের আসছে নাকি আমার আসে নাই কেন? আমি যখন এখানে ক্লিক করতেছি, আমার লেখাটা কোথায় থাকার কথা? মিডল সেন্টারে তো থাকার কথা নাকি? কিন্তু আমার এখানে কিন্তু শেষ শো করতেছে কিন্তু এখানে কোন জায়গায়? এই যে এই ডিফল্টের এখানে কিন্তু এটা মিডল সেন্টারে শো করতেছে না, সেন্টারে শো করতেছে না। তার মানে এটা অটোমেটিক ডাটার ওখানে কোথায় আছে? মাঝখানে আছে, মাঝখানে নাই আর কি। আমি একটু এডিট করে আবার ফরম্যাটে আসলাম, টেবিল স্টাইল আসলাম, আমরা স্ট্যান্ডার্ডটাতে ছিলাম, মডিফাইতে আসলাম, ডাটাতে আমার কোথায় আছে? টেক্সটটা, টেক্সট 7 ইঞ্চি, মিডল সেন্টার আছে। ওকে, মিডল সেন্টার করলাম, ডাটা ওকে, ওকে করলাম, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। আমরা যদি টিভি দিয়ে বসাই, ওকে এগুলা ঠিকঠাক থাকুক। আমি টেবিল বসাইলাম, স্কেপ দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে 7 ফিট 0 ইঞ্চ এন্টার দিলাম। এক পাশে চলে যাচ্ছে নাকি? এখন এক পাশে যাচ্ছে, কেন যাচ্ছে? দেখে কিন্তু আমার অ্যালাইনমেন্টটা টপ রাইট দেখাচ্ছে কেন? প্রপার্টিস এসে চেক করতে পারেন কোথায় আছে আপনারটা। যে আমার এখন অ্যালাইনমেন্ট মিডল সেন্টার আছে। ওকে, কোনটা? ওই যে ইয়াতে স্টাইলে চেঞ্জ করে দিবেন না। আমি কি বলছি, টেবিল স্টাইল যখন বানাবেন, টেবিল স্টাইল আপনি যখন বানাবেন, এই যে টেবিল স্টাইল, আমি এই জায়গাটা এই জন্য টেবিল স্টাইলটাতে আসছিলাম। টেবিল স্টাইলে নরমালি স্ট্যান্ডার্ডটা যখন থাকে, আপনি মডিফাইতে যখন আসবেন দেখবেন যে টাইটেলটা কোথায়? এই যে টেক্সটের জায়গায়, জেনারেলের জায়গায়, যে মিডল সেন্টার, তারপরে হেডারের এখানে মিডল সেন্টার, তারপরে ডাটার এখানে যে মিডল সেন্টার। এটা অবশ্যই মিডল সেন্টার করে রাখবেন। অনেক সময় যে প্রথম দিকে কি ডিফল্ট অবস্থা কিন্তু কোথায় ছিল? টপ লেফটে ছিল, তাই না? কারণ টপ লেফটে থাকলে সে সবসময় টপ লেফটে আসতে থাকবে। তো আপনি যদি ঠিক মিডল বরাবর করতে চান, অবশ্যই কি করতে হবে? মিডল সেন্টার করবেন। ওকে, তাহলে সব তিনটাই আপনার তিনটাই মিডল সেন্টার আছে কিনা চেক করে নেবেন। ওই টেবিল স্টাইলটা আপনি স্ট্যান্ডার্ড ইউজ করেন, সমস্যা নাই, কিন্তু এখানে কি টেবিল স্টাইলের এখানে এসে তিনটার অপশনেরই জেনারেলটা আপনাকে কি করতে হবে? জেনারেল এসে অ্যালাইনমেন্টটা মিডল সেন্টার করতে হবে। ওকে, আচ্ছা হ্যাঁ, আপনি ইয়া করে দিতে পারেন। যখন মিডল সেন্টার যদি লিখে ফেলার পরে যদি আপনি ইয়া করতে চান, যে সাবমার্জ সিলেক্ট করলে কি এখানে অপশন আসতেছে? অপশন তো আসছে না। যখন আপনাকে এই যে ট্যাক্স গুলাকে সিলেক্ট করে প্রপার্টিস এসে আপনি মিডল সেন্টার করতে হবে। প্রপার্টিস টেবিল স্টাইলে চেঞ্জ করে দিবেন। টেবিল স্টাইল এটা যখন আমরা স্টাইল চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করা মানে কি? ওই স্টাইল যেখানে আছে সে সব জায়গায় চেঞ্জ করে দিবে, অটোমেটিক কি চেঞ্জ আসবে। আমরা তো স্টাইল বানাচ্ছি এই কারণে। আমরা যখন ডাইমেনশন স্টাইল বানাবো তখনও সেম কথা হবে, ঠিক আছে? আমরা যখন মাল্টি লিডার স্টাইল বানাচ্ছিলাম না, মাল্টি লিডার স্টাইলটা কি হয়? লিডার স্টাইল আপনি এক জায়গায় লিডার স্টাইলে চেঞ্জ করলে যেখানে বসাচ্ছেন সব জায়গায় কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো স্টাইল মেনটেন করলে চেঞ্জটা কি ওভাবে হবে আর কি। আচ্ছা, আর তো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। এই তো টেক্সট সিম্বল কিভাবে আনবেন সেটা তো আমরা শিখছি নাকি? সিম্বল কিভাবে লিখবেন টেক্সট টেবিলের মধ্যে, আর তেমন প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছিলাম,
একটু খেয়াল করেন, এই একটা অপশন আপনাদের অনেক সময় কাজে লাগতে পারে। সাপোজ এরকম কিছু ট্যাক্স আপনি লিখছেন, এরকম ট্যাক্স আমরা লিখছি, ঠিক আছে। সাপোজ এই ট্যাক্সটা আমার একটু এদিকে আছে, অথবা আপনারা এটা বাইরেও লিখতে পারেন, মানে কয়েকটা লাইন লিখতে পারেন। যে লিখে এন্টার করলাম, আমি অনেক সময় আমরা ট্যাক্স লিখি জাস্ট র্যান্ডম, আমি কিছু লাইন লিখলাম, সরি এসকেপ দিছি, বেরিয়ে গেছে। ট্যাক্স হাইট 3 ইঞ্চি, সেজন্য ছোট দেখা যাচ্ছে। আমি এখানে একটা ট্যাক্স লিখলাম, কল বেশি আসছে। হ্যালো, সব আপনারা ট্যাক্স লিখবেন, দেন ট্যাক্স এরকম লেখার পরে ট্যাক্সটা এরকম হইতে পারে যে আপনি ট্যাক্স হয়তো লিখছেন, পরের লাইনটা একটু এদিক উল্টা পাল্টা মানে ইয়া থাকতে পারে, একই অ্যালাইনমেন্টে নাই মনে করতে হতে পারে অনেক সময় লিখি, কারণ এটা টেবিল দিয়ে রাখেন। টেবিল দিয়ে লিখলে কিন্তু এই প্রবলেমটা নাই, ঠিক আছে। টেবিলে যদি আমরা লিখি তাহলে কি হবে না, এই ধরনের প্রবলেম ক্রিয়েট করছে না আমার, কারণ আমার অ্যালাইনমেন্টে থাকবে। এখন যদি এরকম হয়তো আপনি যে ট্যাক্স লিখছেন, যেমন এগুলা কি একই অ্যালাইনমেন্ট আছে, একই অ্যালাইনমেন্টে কিন্তু নাই, এই এদিকে দিক একটু এদিক ওদিক দেখা যাচ্ছে। তো আমি যদি চাই যে না আমার এই ট্যাক্স গুলাকে সবগুলাকে একদম মিড বরাবর নিয়ে আসতে চাচ্ছি, এটা যদি কোনো টেবিল ইউজ করা ছাড়া আপনি যদি ট্যাক্স লিখেন, ঠিক আছে, তখন কি করবেন সেটা আমি বোঝাচ্ছি। যেমন এখানে এই যে ট্যাক্স গুলা দেখছেন, এই এখানে ট্যাক্স, এরা কি একই অ্যালাইনমেন্ট আছে, এটা একটু কাছে এটা একটু দূরে দেখা যাচ্ছে, তাই না। তার মানে কি এরা একদম পারফেক্টলি একই অ্যালাইনমেন্টে নাই, কোনোটা একই অ্যালাইনমেন্টে, ট্যাক্স যেহেতু কপি করে করে বসাইছে একই অ্যালাইনমেন্টে রাখতে পারে না আর কি। তাহলে এরকম ট্যাক্স গুলাকে যদি আপনি একই অ্যালাইনমেন্টে আনতে চান, তখন আপনি কোন কমান্ড ইউজ করবেন, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এই, আমরা তো অ্যালাইন কমান্ড বলছিলাম, এটা হচ্ছে ট্যাক্স অ্যালাইন কমান্ড, TA। কি কমান্ড? ট্যাক্স অ্যালাইন। দেখেন আমি TA লিখে যখন এন্টার করব, এখানে কিছু অপশন আছে, আমি এগুলাতে পরে আসতেছি, যে অপশনসে যখন আসবো আমরা এই ডিস্ট্রিবিউট, সেট স্পেসিং, কারেন্ট ভার্টিক্যাল, কারেন্ট হরিজন্টাল, এরকম ব্যাপারগুলো আসবে। আমি আগে একটা অপশন এখানে দেখাই যে আপনাদের, আমি চাচ্ছি কি এই ট্যাক্স গুলাকে একই অ্যালাইনমেন্টে নিয়ে আসবো এইভাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, TA লিখে এন্টার করবেন। আমি শুধুমাত্র এই ট্যাক্স গুলাকে সিলেক্ট করতেছি। এখানে আমার ওই যে ট্যাক্স ছাড়া সে অন্য কিছুকে সিলেক্ট করবে না, যেহেতু কিসের কমান্ড, ট্যাক্স এর কমান্ড, শুধু ট্যাক্সের কমান্ড, ট্যাক্স ছাড়া অন্য কিছুকে সে সিলেক্ট করবে না। আমরা যদি এখানে ক্রসিং উইন্ডো দিয়ে করেন, যদি লাইনগুলো টাচ হচ্ছে মনে হচ্ছে, তাহলে সে লাইনগুলোকে সিলেক্ট করবে না আর কি। ওকে, তাহলে এন্টার করলাম। এন্টার করার পর দেন আমাকে বলছে এখানে সিলেক্ট অবজেক্ট টু অ্যালাইন টু, মানে কোন ট্যাক্সের সাপেক্ষে আমি কি করতে যাচ্ছি, অ্যালাইন করতে যাচ্ছি। আমরা লিডারের ক্ষেত্রে দেখাইছিলাম, তাই না। সাপোজ আমি বলছি যে আমার সকল ট্যাক্স এটার সাপেক্ষে অ্যালাইন হবে, তাহলে আমি ওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি অটো মোড অন রাখি, আমি যদি এখন সোজা করে এসে নিচের দিকে আসলাম, এসে ক্লিক করলাম, তাহলে আমার এগুলা এদিকে চলে গেছে। এদিকে কেন গেছে, আমার ক্লিকটা আমার ওই যে কিসের কারণে, অবজেক্ট স্ন্যাপের কারণে এই পয়েন্টটা স্ন্যাপ করে ফেলছে আর কি, মিড পয়েন্টে। ওকে, আমরা আবার ঢুকি, টিএ লিখে এন্টার করলাম, সকল ট্যাক্সকে আমি সিলেক্ট করলাম, এন্টার করলাম। কোনটা সাপেক্ষে, এটার সাপেক্ষে এসে আমি এখানে অটো মোড অন রেখে আমি সোজা এসে ক্লিক করলাম। আমার এখন ট্যাক্স গুলো কি গেছে, সব একই অ্যালাইনমেন্টে চলে আসছে, তাই না। এটা একটা প্রফেশনালি অনেক সময় হতে পারে, যদি আপনি টেবিল ইউজ করা ছাড়া করেন। এরকম অনেক সময় হতে পারে আপনার এরকম ট্যাক্স লিখছেন, কিছু ট্যাক্স আমরা যেমন এখানে ট্যাক্স লিখছি, এখানে অনেক জায়গায় ট্যাক্স লিখি না, এখানে অনেক সময় ট্যাক্স লিখতে গিয়ে আপনার ট্যাক্স গুলো একই অ্যালাইনমেন্টে নাই, যেমন এরকম, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি ট্যাক্স গুলোকে কি করতে, একই অ্যালাইনমেন্টে আনতে। একটু খেয়াল করেন, এগুলো কিন্তু লাগবে, এবং একই অ্যালাইনমেন্টে তো আনবো, এদের মধ্যে যে স্পেসিংটাও কি নাই, সেম আছে, সেম নাই। তাহলে আমার যদি একটু মোর প্রফেশনাল করতে চাই, আমি চাচ্ছি ট্যাগ গুলাকে একদম 100% অ্যালাইনমেন্ট আনবো, এবং তাদের মাঝখানে যে স্পেসিংটা আছে সেটাও সেম রাখবো, ঠিক আছে। তখন আমাকে কি করতে হবে, টিএ লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, যাদের আপনি অ্যালাইন করতে চান, এন্টার দিলাম। এরপরে আচ্ছা, আমরা এটার আগে একটা অপশন আমাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা বলছিলাম সেম ডিস্টেন্সে রাখবো, তাই না। সিলেক্ট করার পর এই যে অপশনসে আসতে হবে, ঠিক আছে। অপশনসে আসার পর এখানে একটা অপশন আছে দেখেন, ডিস্ট্রিবিউট, আরেকটা আছে কি, সেট স্পেসিং। আমি ডিস্ট্রিবিউটে ক্লিক করতেছি। ডিস্ট্রিবিউট এবং সেট স্পেসিং এর মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমি আগে ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম। এরপরে আমি এখন বলছি যে সিলেক্ট ট্যাক্স অবজেক্ট টু অ্যালাইন টু, মানে সিলেক্ট ট্যাক্স অবজেক্ট টু অ্যালাইন, আমি কোনটার সাথে অ্যালাইন করতে চাচ্ছি, সিলেক্ট করলাম, আচ্ছা সরি সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এখন কোনটার সাপেক্ষে, এটার সাপেক্ষে।
এইটাতে যখন আমি ক্লিক করছি, আমার মাউসটা যদি আমি সোজা নামাই, আমি যত নিচে নামতেছি তত এদের স্পেসিংটা কি হচ্ছে, বাড়তেছে। আমি ওখানে কি অপশনে কিসে ক্লিক করছিলাম, ডিস্ট্রিবিউটে। ডিস্ট্রিবিউট মানে কি, আমি এখন এই যে মাউসটা যতটুকু নিচে নামাচ্ছি সে এতটুকু জায়গা পাচ্ছে, এখান থেকে এতটুকু জায়গার মধ্যে সে ওদেরকে সমান সমান দূরত্বে ভাগ করতেছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কি, আমি যতটুকু জায়গা, এখন এখানে কোনো নির্দিষ্ট কোনো কি নাই, ডিস্টেন্স নাই, আমি যেখানে এসে ক্লিক করবো সেই অনুযায়ী সে কি হচ্ছে। তাহলে দেখেন এই ট্যাক্স গুলা একই অ্যালাইনমেন্টেও আসছে এবং স্পেসিংটাও কি হয়ে গেছে, সেম সেম হয়ে গেছে। এই জিনিসটা আমি একটু আবার দেখাই যে আমার এভাবে আছে, কিন্তু একটার স্পেসিং কিন্তু কি নাই, সেম নাই। তাহলে টি এ লিখে এন্টার করলাম, এদেরকে সিলেক্ট করলাম। এরপর আমরা এই যে অপশনে আসে আমার ডিস্ট্রিবিউটে যদি ক্লিক করেন তাহলে কি হবে, সেম সেম ডিসটেন্স আসবে, কিন্তু কত ডিসটেন্স সেটা আপনি বলতেছেন না। আমরা যদি বলি যে আমি একটা স্পেসিং ফিক্স করে দিতে যাচ্ছি, তাহলে যে সেট স্পেসিং এ ক্লিক করবেন। ক্লিক করে আমি বলছি আমাদের এদের মধ্যে যে ডিসটেন্সটা থাকবে সেটা 10 ইঞ্চি করে হোক। ঠিক আছে, 10 লিখে এন্টার করলাম। এরপরে সিলেক্ট টেক্সট অবজেক্ট টু অ্যালাইন, আমরা এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপর কার সাপেক্ষে, এটার সাপেক্ষে। আমার এখন কিন্তু নিচে কিন্তু আর নামতেছে না। কেন নামতেছে না, মানে আমি মাউস নিচে আনছি, আমার ট্যাক্সের নিচের দিকে আসে নাই, কিন্তু একটা ফিক্স হয়ে গেছে। কেন ফিক্স হয়ে গেছে, আমি তাকে বলছি কত ইঞ্চি গ্যাপ রাখতে, 10 ইঞ্চি। তাহলে সে এখান এদের মধ্যে 10 ইঞ্চি গ্যাপ রেখে রেখে যতটুকু জায়গার মধ্যে ডিস্ট্রিবিউট করার দরকার কতটুকু ডিস্ট্রিবিউট করতেছে। এটা কখন হবে, যদি আপনি অনেক সময় আমরা ট্যাক্স লিখে ফেলি, ট্যাক্স লিখে ফেলার পর মনে হলো কি তারা একই অ্যালাইনমেন্টে নাই। ঠিক আছে, যেমন এইখানে এই যে যারা এই কাজটা করছে হয়তো, যেমন এখানে এই ট্যাক্সটা আমার কি নাই, একই অ্যালাইনমেন্টে নাই। এটা একটা এদিকে আছে, একটা এদিকে আছে, একটা এদিকে আছে। টেবিল লিস্ট করলে এই প্রবলেমটা হতো না। যেহেতু টেবিল লিস্ট করে না, তাহলে আমাকে এখানে অ্যালাইনমেন্ট একটু প্রফেশনাল, একটু সুন্দর দেখার জন্য কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে আমি কি করতেছি, টি এলিক এন্টার করবেন, এদেরকে সিলেক্ট করলাম আমি। তার আগে আমি অপশনসে দিতে পারি যে আমরা এখানে তো আমার ডিস্ট্রিবিউট করার দরকার নেই, করার দরকার আছে, তা আমি করতেছি এখানে কারেন্ট ভার্টিক্যালে থাকবে সে, কারেন্ট ভার্টিক্যাল। ওকে, যদি এটা ডিফল্ট অবস্থায় কিন্তু কারেন্ট ভার্টিক্যাল সিলেক্ট করা থাকে। ঠিক আছে, আমি তো আগে প্রথমবার কি কোনো সিলেক্ট করছিলাম, প্রথমবার সে কিন্তু ডিফল্ট অবস্থায় কারেন্ট ভার্টিক্যাল সিলেক্ট করা থাকে। পরবর্তীতে যখন আমি ডিস্ট্রিবিউট করছি, ডিস্ট্রিবিউট দিছি, তখন স্পেসিং দিছি, তখন স্পেসিং এ ক্লিক করছি। সেজন্য আমার কিন্তু এখন সে কি কোথায় ছিল, স্পেসিং এ ছিল। সেজন্য আমি ওকে আবার কারেন্ট ভার্টিক্যাল করতে হয়েছে আর কি। ঠিক আছে, এরপর আমরা অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্ট ব্যাপারটা কি, এই টেক্সটটা কোথায় অ্যালাইন হবে, এটা কি মিডলে হবে নাকি লেফট দিকে অ্যালাইন হবে, সেটা আমি তাকে বললাম মিডল সেন্টার। ঠিক আছে, মিডল সেন্টার করলাম। ওকে, তারপরে এখানে বলছে সিলেক্ট, আমরা তো টেক্সট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এরপর কার সাপেক্ষে অ্যালাইন করতে চাচ্ছি, এখন আমি বলতেছি কোনো একটা টেক্সটের সাপেক্ষে না, আমি চাচ্ছি এই যে ঘর যেটা আছে এই ঘরের ঠিক মাঝখান বরাবর অ্যালাইন করতে। ঠিক আছে, তাহলে আমি কি ট্যাক্স সিলেক্ট করলে হবে, এখানে ট্যাক্স সিলেক্ট করলে ট্যাক্সের বরাবর হয়ে যাবে। তাহলে আমার তো ঘরের মাঝখান বরাবর পাবো না, তখন আমাকে করতে হবে কি, এই পয়েন্টস অপশনে আসতে হবে। আমি কিন্তু প্রত্যেকটা অপশনে আপনাদের দেখা দিচ্ছি, একটু ভিডিওটা খেয়াল করে বাসায় একটু প্র্যাকটিস করবেন। দেখেন এই যে পয়েন্টসে ক্লিক করলাম, পয়েন্টসে ক্লিক করার পর কোন পয়েন্ট, আমি বলছি এই ঘরের মাঝখান পয়েন্ট। তাহলে দুইটা বিন্দুর মিড পয়েন্ট পাইতে হলে কি করতে হয়, হ্যাঁ, কি নিয়ারেস্ট, মিড বিটুইন টু পয়েন্টস। মিড বিটুইন টু পয়েন্টস পাওয়ার অপশন কি, একটা হচ্ছে শিফট চেপে রাইট ক্লিক করতে হবে, তখন মিড বিটুইন টু পয়েন্ট পাবেন, অথবা শর্টকাট হচ্ছে কি এম টি পি, মিড বিটুইন টু পয়েন্টস, এন্টার করলাম। এই যে আমি এটাতে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম। এখন আমার ট্যাক্সটা কই গেছে, কোন দিকে গেছে, এদিকে চলে আসছে নাকি, আরেকটা কই গেছে, এই যে এখানে। এইটা কেন হয়েছে, আমরা একটু কন্ট্রোল জেড দিই, আমার টেক্সটটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলছি কি টি এ লিখে এন্টার করলাম, এই যে অপশনসে আসলাম, আমি কারেন্ট ভার্টিক্যালে থাকুক, কারেন্ট ভার্টিক্যাল। ওকে, আমরা অ্যালাইনমেন্ট বলছিলাম মিড সেন্টার, মিডল সেন্টার দিবেন। এরপরে এখানে টেক্সটটাকে সিলেক্ট করলাম, টেক্সট সিলেক্ট করলাম। ওকে, এরপর এন্টার দিলাম। এই এন্টার দেওয়ার পরে পয়েন্টস অপশনটা, পয়েন্ট অপশনের বলতেছে আমি কি ফিক ফার্স্ট পয়েন্ট, আমি তো মিড পয়েন্টটা পাচ্ছি না, এখানে মিড পয়েন্ট পাচ্ছি না, এখানে এটা পুরোটা লাইন। সেজন্য আমি বলছি এখানে কি করব, শিফট চেপে রাইট ক্লিক করে মিড বিটুইন টু পয়েন্ট নিতে পারেন, অথবা নিতে পারেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এই যে এই পয়েন্টটা পাচ্ছি, এখন আমার এই পয়েন্টটাতে এসে সোজা আসতেছে। দেখেন আমার এই যে ওই পয়েন্ট বরাবর মাউসটা সোজা আসতেছে। আমি যদি এখানে এসে ভার্টিক্যালে এসে ক্লিক করে, তাহলে এখন কি হয়ে গেছে, তারা টেক্সটটা কিন্তু ওই বরাবর মিড পয়েন্টে চলে আসছে।
এখানে অবজেক্ট স্ন্যাপ থাকার কারণে প্রবলেম হয়, অনেক সময় ক্লিক করার সময় যে আমার অবজেক্ট স্ন্যাপ করে ফেলতেছিল, ঠিক আছে। অবজেক্ট স্ন্যাপ অনেক সময় জন্য প্রবলেম করে। ক্লিক করার আগে, সেকেন্ড ক্লিক করার আগে খেয়াল রাখবেন যে আপনার কোনো জায়গায় সে স্ন্যাপ করে ফেলছে কিনা। আমার আগে ভিতরে ছিলাম, সেজন্য সে এদিকে স্ন্যাপ করে ফেলছে। বোঝাতে পারছি না পারি নাই? এরকম যদি এই অপশন গুলা যদি টেবিল আকারে করতাম তাহলে কি এই প্রবলেমটা হতো না, টেবিলে এ ধরনের যাও না। কিন্তু আপনি টেবিল ছাড়া করছেন, যেমন এরাও টেবিল ছাড়া বানাইছে, এর যে কাজ করছে সে টেবিল ছাড়া বানাইছে, তার কারণে এগুলো অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকঠাক রাখতে পারে নাই, ঠিক আছে। যেমন এই ট্যাক্স গুলা দেখেন, এই ট্যাক্স গুলাকে চাচ্ছে আমি সকল ট্যাক্স একদম ঠিক পারফেক্টলি মিডল করতে, ঠিক আছে, মিডলে রাখতে চাই। তখন কি করবেন, সি এ লিখে এন্টার করবেন, এই ট্যাক্স সবগুলোকে সিলেক্ট করো, আমি এটাকে সহ সিলেক্ট করি, ওকে। এরপরে আমরা অপশনসে যেতে হচ্ছে না, কারণ আমার এটা কারেন্ট ভার্টিক্যাল আছে, অ্যালাইনমেন্ট আমরা মিডল সেন্টার করে দিচ্ছি, ওকে। এরপরে বলছি কি সিলেক্ট অবজেক্ট, আমরা সিলেক্ট অবজেক্ট করলাম, এন্টার দিলাম। এই যে পয়েন্টে ক্লিক করতে বলছিলাম। এরপর বলছি যদি কোন একটা কলামের মিড পয়েন্ট বরাবর আনতে চান তাহলে কি করতে বলছি, মিড বিটুইন টু পয়েন্টস, না এম জি পি, এন্টার করলাম। যে মিড বিটুইন ফার্স্ট পয়েন্ট অফ মিড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অফ মিড পয়েন্ট, তাহলে আমার মিড পয়েন্টটা চলে আসছে, এখান থেকে সোজা আমার এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমার এগুলা বাইরে চলে আসছে কেন বলুন তো? এইটার ক্ষেত্রে রাখতে হবে হচ্ছে কারেন্ট ভার্টিক্যাল, মানে ও যে পজিশনে থাকবে সেই পজিশনে যাতে থাকে, ঠিক আছে। তাহলে টিএ লিখে এন্টার করলাম, এদের সবগুলোকে সিলেক্ট করবেন, এন্টার দিবেন। সরি, আগে ইয়ে করার আগে অবশ্যই ওই জিনিসটা চেঞ্জ করে আনবেন। এগুলা লাগবে যদি ইনকেস কখনো প্রবলেমে পড়েন যে এরকম আপনার অ্যালাইনমেন্টটা ঠিক নাই, তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন, ওকে। আমরা কারেন্ট ভার্টিক্যাল, যে কারেন্ট ভার্টিক্যালটা ইউজ করবেন। আমার এখানে সেট স্পেসিংটা কি করা আছে, যে সেট স্পেসিংটা অ্যাক্টিভ আছে, সেট স্পেসিং অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আমার কোনটা থাকতে হবে, কারেন্ট ভার্টিক্যাল। কারেন্ট ভার্টিক্যাল মানে কি, সে বর্তমানে যে পজিশন আছে সেই পজিশনে থাকবে, ঠিক আছে। সেই পজিশন মানে সে ভার্টিক্যালি সেই পজিশন হোল্ড করবে, কিন্তু আমি তাকে হরিজন্টালে কি করব, মিডলে নিয়ে আসবো। হরিজন্টাল তাকে কি করব, মিডলে সেট করবো, তাই না। সেজন্য আমরা বলছিলাম অ্যালাইনমেন্টে এসে মিডল সেন্টার, এরপরে আমরা টেক্সট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পয়েন্টসে ক্লিক করবেন। এরপর যার মাঝখানে যেহেতু দুইটা পয়েন্ট পাইতে হবে, সেজন্য শিফট চেপে রাইট ক্লিক, মিড বিটুইন টু পয়েন্টস, এই পয়েন্ট একটা ক্লিক করবেন, এই পয়েন্ট একটা ক্লিক করবেন। এখন আমার তার পজিশন কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, মানে ভার্টিক্যালি পজিশনটা চেঞ্জ হচ্ছে না। এরপরে এসে আমি এখানে অনেক সময় এরকম করতে পারেন, আপনি এখানে আসতেছেন, এই যে পারপেন্ডিকুলার স্ন্যাপ করছেন, ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি এই পয়েন্টে স্ন্যাপ করে ফেলেন, এখন স্ন্যাপ করছে কোথায়, এই পাশে, তাহলে কি সে সোজাসুজি থাকবে? কারণ আমি ওই পাশে পয়েন্ট থেকে এই পয়েন্টে এভাবে লাইনটা আসছে, তাহলে একদিকে সরে যাবে। এই জন্য বললাম যখন সেকেন্ড পয়েন্টে ক্লিক করবেন, খেয়াল করবেন আপনার সে কোথায় স্ন্যাপ করতেছে, স্ন্যাপ না করার জন্য আমি একদম বাইরে নিয়ে আসছি, ঠিক আছে। কারণ আমার তো অটো মোড অন আছে, অটো মোড অন থাকলে কি হবে, সোজাই আসবে। ক্লিক করলাম, এখন দেখেন আমার সব টেক্সট হয়ে গেছে, একদম পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা অপশন আপনারা ইউজ করতে পারেন যদি ইনকেস কখনো টেক্সটকে কি করতে চান, অ্যালাইন করতে চান, ঠিক আছে। আমরা কমান্ডটা কিন্তু চাইলে আমরা যদি ইনকেস দরকার পড়ে আর কি, সাধারণত আমরা প্ল্যানে এরকম পড়ে না, প্ল্যানে তার একই লাইন বরাবর আমরা ট্যাক্স লিখতে হবে, সেটা নেসেসারি না হয় না আর কি। যে আমার এখানে ট্যাক্স গুলা কি একই লাইনে লিখতে হবে, এটা কোনো নেসেসারি না, কারণ আমার রুমের উপর নির্ভর করে আমরা ট্যাক্স গুলা বিভিন্ন লোকেশনে লিখি, তো সেই ক্ষেত্রে এটা ইউজেবল না। তো অবশ্যই যখনই আপনারা এরকম টেবিল ইউজ করবেন, টেবিল ধর ইয়া আসবে, তখন আপনার টেবিল কমান্ড ইউজ করবেন। টেবিল কমান্ড ইউজ করলে আপনারা যে বললাম এই ধরনের ঝামেলায় পড়বেন না, যে আপনার ট্যাক্স গুলা বিভিন্ন লোকেশনে যাবে না, ঠিক আছে। পারবেন তো নাকি? তো এই ধরনের প্রবলেমে থাকলে তখন আপনি ট্যাক্স কে অ্যালাইন করে নিতে পারেন। দেওয়া শিখাবো, দেখছেন এখানে যে লেআউট ইউজ করে যারা প্রফেশনালি ফিল্ডে কাজ করে, অনেকে কি লেআউট ইউজ করে প্রিন্ট দেন, স্কেল মেনটেন করে প্রিন্ট দেন আর কি। আমি আপনাদেরকে লেআউট মেনটেন করে কিভাবে প্রিন্ট দিবেন সেটাও দেখাবো আর কি, ঠিক আছে। স্ল্যাবের উপর তো ক্লাস নিছি, তাই না? বিমের উপর হয়েছে,
আর 15 মিনিট সময় নেই, আমরা হ্যাচের একটু শেষ করি। সময় আছে তো নাকি? একটু তাড়াতাড়ি করে যাবেন। আমি একটু অপশন দেখাই দিই, কারণ হ্যাচ পরে নাইলে আপনাদের কিছু প্রবলেম থাকতে পারে হ্যাচের উপরে। ঠিক আছে, হ্যাচ সবাই একটু আমার মতো করে দুইটা এরকম আঁকেন, একটা সার্কেল আঁকেন, একটা এটার ভিতরে একটা রেক্টেঙ্গেল আঁকতে পারি আমরা। ঠিক আছে, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করেন, যাতে এটার ভিতরে আমি আরেকটা সার্কেল আঁকি। আচ্ছা, আমি হ্যাচ তো আমরা অনেক করছি, কিন্তু হ্যাচের কিছু প্রবলেমে আপনি করতে পারেন যদি কিছু জিনিস মাথায় না রাখেন আর কি। ঠিক আছে, যেমন আমি আপনাকে যদি বলি যে এই পাশের লোকেশনটাকে আমার হ্যাচ করো শুধু, এরকম কোন কন্ডিশন আসছে যে আমার কোথায় করতে হবে?
যে একসাথে অনেক জায়গায় আপনি হ্যাচ করবেন, কিন্তু তারা কি হয়ে আসুক, আলাদা আলাদা হয়ে আসুক, তাহলে আপনাকে কি করে দিতে হবে, এখানে ক্রিয়েট সেপারেট হ্যাচ, এটা অ্যাক্টিভ করতে হবে। আসছে এটা তো আসে পরে, আগে সেপারেট হ্যাচ করে অ্যাসোসিয়েটিভ কি এটা পরে বুঝি আর কি, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ অন থাকুক, এটার ব্যাপার আছে, অ্যাসোসিয়েটিভটারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। আমি আগে সেপারেট হ্যাচ ক্রিয়েট করা সেটা শিখতেছি। দেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার কয়টা হ্যাচ হয়েছে, 3টা হ্যাচ, খেয়াল করতেছেন, হ্যাঁ 3টা হ্যাচ আমি কাকে অ্যাক্টিভ করে করছি, সেপারেট হ্যাচ, ক্লোজ দিলাম। এখন যদি আমি সিলেক্ট করি, এখন কি এদের সিলেক্ট হয়েছে, হয় নাই। তাহলে এরকম যদি আপনি একটা কমান্ডে ঢুকে একাধিক জায়গায় হ্যাচ, আপনার কি কোনো প্রবলেম কি, হ্যাঁ বলেন নাকি, এই যে আমি যখন হ্যাচ কমান্ডে নরমালি ডিফল্ট অবস্থায় তারা একসাথে হ্যাচ হয়, এই সেন্টার করলাম, এখানে এই যে অপশনসে আসেন, অপশন হ্যাচ কমান্ডে ঢোকার পরে অপশনসে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে, ক্রিয়েট সেপারেট হ্যাচ, পাইছেন। এটাকে ক্লিক করে এটাকে চেক করতে হবে, ঠিক আছে। ডিফল্ট অবস্থাটা অফ থাকে, ডিফল্ট অবস্থাটা কি অফ থাকে, তাহলে এখন সে সেপারেট করবে না। একবার কমান্ডে ঢুকে, এটা কিন্তু বারবার কমান্ডে ঢুকলে তো সেপারেট হবে। একবার কমান্ডে যদি একাধিক জায়গায় আপনি কি করেন, হ্যাচ করেন, এটা আমার লাগবে পরবর্তীতে আমরা যখন ওয়ালে হ্যাচ করব, ঠিক আছে, তখন এটা লাগবে আর কি, সেজন্য আমি এটা দেখা যাচ্ছে হ্যাচের। তাহলে কি করবেন, যদি সেপারেট হ্যাচ ক্রিয়েট করতে চান, কি করে দিবেন, এই যে এটাতে চেক করে রাখবেন, ঠিক আছে। আমি যদি চেক করা ছাড়া যদি ক্রিয়েট করি, কি হচ্ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ক্লোজ দিলাম। যদি আমি এটা চেক করা ছাড়া করি, তাহলে দেখেন তারা কি একসাথে আছে, তাই না। এখন আপনি যদি কোনোটাতে চেঞ্জ করেন, সাপোজ আমি এটাকে করলাম অন্য একটা হ্যাচ, তাহলে সে হ্যাচের প্যাটার্ন চেঞ্জ করে সবগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে একসাথে। এটা অনেক সময় আমরা করি যে এরকম, যে আমি একসাথে রাখি কেন, কিছু হ্যাচ আছে যাতে একবার এক জায়গায় চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জ হয়, তখন আপনি ওটা ছাড়া করবেন। আর যদি আপনি চান যে না আপনার হ্যাচ গুলো কি হয়ে হয়ে আসুক, আলাদা আলাদা হয়ে আসুক, তখন আপনি কি করবেন, ওইটাকে চেক করে দিবেন, ঠিক আছে। এই যে এখানে এসে এটাকে চেক করে দিবেন। দেখেন আমি যখন এই যে সেপারেট হ্যাচে ক্লিক করছি, এখন কিন্তু তারা আলাদা হয়ে গেছে। আবার এটা বসায় ফেলার পরে ক্লিক করছি, তাই না। যদি এরকম দেখেন যে আপনি বসায় ফেলছেন, বসায় ফেলার পর দেখতেছেন তারা কি হয়ে আছে, একসাথে হয়ে আছে, তাহলে আপনি কি করতে পারেন, ওইগুলাকে সিলেক্ট করে হ্যাচ কমান্ড, আবার হ্যাচের এডিটর আসবে, এখানে এসে আবার কি করে দিতে পারেন, সেপারেট হ্যাচে ক্লিক করে দিতে পারেন, তাহলে তারা সেপারেট হয়ে যাবে আবার, ঠিক আছে। আগে না করলে পরে করতে পারবেন আপনি, এটা একটা অপশন, বুঝছেন তো নাকি সেপারেট হ্যাচের ব্যাপারটা, বুঝছেন। আচ্ছা, অ্যাসোসিয়েটিভটা কি, অ্যাসোসিয়েটিভটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আমরা হ্যাচ করতেছি, অনেক জায়গায় আমরা হ্যাচ করি, এরকম এইচ লিখে এন্টার করলাম, হ্যাচ করলাম, ওকে, আমি হ্যাচ করছি, ওকে। দেন এখানে অনেক সময় এরকম হতে পারে, আমি যতটুকু জায়গায় হ্যাচ করছি, পরবর্তীতে আমার এলাকাটা একটু বড় করতে হচ্ছে, মানে আমরা একটা পার্কিং এলাকা বানাইছিলাম, হ্যাচ করে দিয়েছিলাম, পরে দেখতেছি আমার পার্কিং এর ওয়ালটা আরেকটু কি বড় করতে চাওয়া, ছোট করতে হচ্ছে, তখন আপনি যদি অ্যাসোসিয়েটিভ অন থাকে, যে আমার এখানে অ্যাসোসিয়েটিভ করা আছে, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ করা থাকলে কি হবে, আমি যখন এই যে বাউন্ডারিতে ক্লিক করলাম, আমার তো এটার পলিলাইনটা আছে, বাউন্ডারিটা হ্যাচের বাউন্ডারিটা আছে, তাই না। আমি যখন এই যে বাউন্ডারির গ্রিপ পয়েন্টটা ধরে এদিকে আনতেছি, আমার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, হ্যাচও মুভ করতেছে। তার মানে কি, এটা বলে অ্যাসোসিয়েটিভ, অবজেক্টের বাউন্ডারির সাথে হ্যাচের অ্যাসোসিয়েশন থাকা, একত্রে থাকা। তাহলে অ্যাসোসিয়েটিভ থাকলে সুবিধা হচ্ছে কি, আপনার যে অবজেক্টটা আছে সেটা মুভ করলে আপনার হ্যাচটাও কি করবে, মুভ করবে। যদি আপনি চান যে না আমি হ্যাচ যতটুকু করছি, এই হ্যাচ অতটুকুই থাকবে, কোনো কারণে যদি আমার এই যে এই লাইনটাকে যদি বাড়াই কমাই, তাহলে আমার হ্যাচের এলাকাটা হ্যাচ অতটুকুই থাকবে, বাউন্ডারিটা কি হয়ে যেতে চাচ্ছি, বড় হয়ে করতে চাচ্ছি, তখন আপনি কি করবেন, হ্যাচটাকে অ্যাসোসিয়েটিভ ছাড়া বাড়াবেন, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ ছাড়া যখন আমি বানাচ্ছি, তখন দেখবেন আমার এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমি বাড়াইলে হ্যাচটা কি হচ্ছে না, বাড়তেছে না, কেন, সে এখন অ্যাসোসিয়েটিভে নাই, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভের ব্যাপারটা হচ্ছে এটা, তার মানে অ্যাসোসিয়েটিভ মানে কি, হ্যাচের বাউন্ডারি আর হ্যাচ তারা কি হয়ে আছে, সংঘবদ্ধ হয়ে আছে। তাহলে আপনি অ্যাসোসিয়েটিভ অন রাখবেন কখন, যদি পরবর্তীতে আপনার হ্যাচের বাউন্ডারির সাথে সাথে আপনার হ্যাচটা মুভ করতে হয়, তাহলে আপনি অ্যাসোসিয়েটিভ রাখবেন। আর যদি চান দেন আপনার হ্যাচ এরিয়াটা ফিক্সড, আপনার পরবর্তীতে যদি বাউন্ডারি মুভ করতে হয়, বাউন্ডারি মুভ করতে পারবেন, হ্যাচটা কি হবে না, মুভ হবে না, তখন কি করে রাখবেন, অ্যাসোসিয়েটিভটা অফ রাখবেন, জানান অ্যাসোসিয়েটিভটা অফ রাখবেন, ক্লিয়ার, বুঝছেন অ্যাসোসিয়েটিভ ব্যাপারটা।
আচ্ছা আমি আরেকটা আর 2 মিনিট শেষ করতে চাই। তাহলে এখানে হ্যাচের আর কিছু অপশন আছে। কোন কারণে আপনার হ্যাচ হচ্ছে না, এরকম হইতে পারে আপনি হ্যাচ করতেছেন কিন্তু আপনার হ্যাচ হচ্ছে না। কেন হচ্ছে না? এরকম কন্ডিশন আসতে পারে যে আমার এই যে জায়গাটা কি নাই, ক্লোজ ফিল নাই, মানে ক্লোজ বাউন্ডারি না। অনেক সময় এরকম হয়, ওয়াল হ্যাচ করতে গিয়ে দেখবেন আপনার হ্যাচ হচ্ছে না। যেমন আমি এখানে এস লিখে এন্টার করলাম, এখানে আমি এই যে পিক পয়েন্ট আছে, পিক পয়েন্টে থাকা অবস্থায় আমি ক্লিক করলাম, আমার এখানে একটা কি আসবে, একটা ডায়লগ বক্স আসছে। কি আসছে? a close boundary cannot be determined। তার মানে ক্লোজ বাউন্ডারি না পাওয়ার কারণে সে কি করতে পারতেছে না, হ্যাচ করতে পারতেছে না। তাহলে কি করবেন এই ক্ষেত্রে? কি করবেন? অনেক সময় ওয়ালের ক্ষেত্রে হইতে পারে, এখন এইরকম অনেক জায়গায় আপনার ছোট ছোট কানেকশন নাই, আপনি সব জায়গায় যদি এরকম কানেকশনটা ঠিক করে হ্যাচ করতে যান তাহলে কি হয়ে যাবে, অনেক সময় লাগতে পারে। এটা হচ্ছে আমাকে এই যে সার্কেলটা আসছে কেন আসছে, যে আমার যে কোথায় প্রবলেমটা সেটা শো করতেছে আর কি। ওকে, আপনি যদি রিজেনারেট করে সে চলে যাবে, আর রিফ্যাক্টর করলে তারা চলে যাবে। তো এক্ষেত্রে কি করতে পারি দেন, এটার ক্ষেত্রে একটা অপশন আছে, আমি একটু ছোট করি এটাকে, একদম কাছাকাছি রাখছি, দেখছেন একদম কাছাকাছি, আপনি জুম আউট করলে বোঝা যাচ্ছে না, তাই না? এই অবস্থায় কি হ্যাচ হবে? এস লিখে এন্টার করলাম, আমি পিক পয়েন্টে আছি, ভিতরে ক্লিক করলাম, এখন কিন্তু কি হ্যাচ হয়ে যাচ্ছে। এটা কেন? এটা হচ্ছে জুম আউট করার কারণে। এখন আপনি যদি জুম আউট, তাদেরকে কিন্তু কাছাকাছি নিয়ে আসছে বলতেছে। এখন এখানে একটা অপশন আছে, দেখেন অপশনস এর মধ্যে কোথায়, এই যে টলারেন্স, গ্যাপ টলারেন্স, গ্যাপ টলারেন্স কত আছে? 0 ইঞ্চি আছে। কিন্তু এটা করার কথা না, এটা আমি যখন জুম আউট করছি যেহেতু বড় জায়গা, যে অ্যাকচুয়ালি তার ইন্টারফেসে তাকে মনে হচ্ছে কি সে ক্লোজ হয়ে গেছে। কিন্তু যখন আপনি ছোট ছোট কাজ করবেন, একদম ছোট কাজ, যেরকম করে লাইন কাজ আঁকছেন 10 ফিট 12 ফিট এরকম কোন একটা জায়গায় আপনি কাজ করতেছেন যে তারা ফাঁকা আছে একটু করে, আপনি এটা বুঝতে পারতেছেন না, ফাঁকা হয় নাই এখনো, তাই না? এত অল্প ফাঁকা, আমি একটু এই অবস্থায় আছে, এস লিখানটা করলাম, এখানে আমি যদি ক্লিক করে আমার হ্যাচ হয়ে যাচ্ছে। কেন? ওই যে বললাম, এটা যখন আপনি বড় এলাকায় আছেন, যেটা জুম হয়ে আছে তাদেরকে কানেকশন দেখাচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে জুম আউট করে কাজ করেন, যে এরকম করে কাজ করছেন, যে এরকম এরকম হয়ে আছে, ঠিক আছে, আমার এটা গ্যাপটা বোঝা যাচ্ছে। এখন যদি আমি করি, এখন কিন্তু আমার সে পিক পয়েন্ট করতে পারতেছে না, হ্যাচের জন্য যে পিক পয়েন্ট সে করতে পারতেছে না। এখানে একটা ট্রিক্স ইউজ করতে পারেন, যদি এরকম ছোট ছোট জায়গায় আপনার ফাঁকা থাকার কারণে হ্যাচ হচ্ছে না, তখন আপনি এই ট্রিক্সটা ইউজ করবেন। কোন ট্রিক্স? যে গ্যাপ টলারেন্সের এখানে বাড়াই দিবেন। সাপোজ আমি করে দিলাম যে যদি গ্যাপ 2 ইঞ্চি পর্যন্ত থাকে, তাহলে তুমি কি করবা, ওইটাকে গ্যাপ হিসেবে ধরবা না। 2 ইঞ্চি গ্যাপ থাকলে সে কি ধরে নিবে, এটাকে গ্যাপ না ধরে নিবে, তখন সে কি করবে, ওখানে আপনাকে সে গ্যাপ থাকলে হ্যাচ করে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে টলারেন্সের ব্যাপার। আর যদি এটা 0 থাকে, অনেক সময় কি হয়, ছোট ছোট কারণে আপনার কি করতে করবে না, সে হ্যাচ হয়তো করবে না। ক্লিয়ার? আচ্ছা, আমরা লাস্ট যে অপশনটাতে এটাতে শেষ করতেছিলাম, যে এখানে এখানে আমার কেন হ্যাচ হচ্ছিল না, 3টা জায়গায়, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে এখানে আছে, এস লিখে আমি এন্টার করলাম, দেন ডিফল্ট অবস্থায়, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় এই অপশনটাতে সে যেটাতে আছে, দেন এখানে কি আছে, আউটার আইল্যান্ড ডিটেকশন। আউটার আইল্যান্ড ডিটেকশন মানে বাইরের আইল্যান্ডটাকে সে কি ডিটেক্ট করতেছে। এখানে যদি আমরা যদি খেয়াল করেন, এই জায়গায় এখানে আরো কিছু অপশন আছে। প্রথম অপশনটাকে নর্মাল আইল্যান্ড ডিটেকশন, তারপরে হচ্ছে আউটার আইল্যান্ড ডিটেকশন। এই খেয়াল করেন এইদিকে, এই দুইটা জিনিস কিন্তু কোনটাতে আছে তার উপর নির্ভর করবে আপনার হ্যাশটা। এরকম 3টা অবজেক্ট যখন আছে, আমার এখানে হ্যাশ হচ্ছিল না, মনে আছে নাকি, যে আমি এখানে এটাকে হ্যাচ করতে চাচ্ছিলাম, এখানে ভিতরে হ্যাচ হচ্ছে, এখানে ভিতরে হ্যাচ হচ্ছে না, তাই না? কেন? ওই যে আউটার আইল্যান্ড ডিটেকশনে আছে, ঠিক আছে? আমি যদি এখানে এটাতে ক্লিক করে আমি বলি যে না আমার এটা ডিটেকশন তুমি করো নর্মাল আইল্যান্ড ডিটেকশন, আমি যদি এখন ক্লিক করি, আমার এখন হচ্ছে, আমি একটু এটাকে ডিলিট করে তারপর যাই, যেটা হ্যাচ একবার বসাই ফেলছে, এই সেন্টার করলাম, প্রথমে আসতে হবে এরকম কন্ডিশন যদি হয়, তখন আপনি নর্মাল আইল্যান্ড ডিটেকশনের জায়গায় এখানে আমি দিচ্ছি আউটার আইল্যান্ড ডিটেকশন করে দিকে আগে, ঠিক আছে? এটাতে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আউটার হচ্ছে না, তাহলে কি করতে হবে, নর্মাল আইল্যান্ড ডিটেকশনে যাই, থাকে কোনটাতে, অপশনস, আউটার জায়গায় করলাম,
ইগনোর নো আইল্যান্ড ডিটেকশন, নো আইল্যান্ড ডিটেকশন। আমরা যদি নো আইল্যান্ড ডিটেকশন করি তাহলে কি হবে, এখানে একটা ক্লিক করলে the specifier must be located within the area of the complete pick point। দেখেন এখানে নো আইল্যান্ড ডিটেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে অবজেক্ট সিলেক্ট করার মতো, কোন আইল্যান্ড সে কি করতেছে না, ডিটেক্ট করতেছে না, ভিতরে কোন আইল্যান্ড ডিটেক্ট করতেছে না, এটা একটা অপশন গেল। সেম পরেরটাতে আসি, এইচ এন্টার, তারপরে ইগনোর আইল্যান্ড ডিটেকশন। ইগনোর আইল্যান্ড ডিটেকশনে কি হবে, ইগনোর যখন আপনি ইগনোর করবেন, দেন আমি যখন ইগনোর করতেছি, এখানে যখন ক্লিক করতেছি, এটাও সেম, যে ভিতরে যে ইগনোর, যে ভিতরে যে আইল্যান্ড গুলো আছে এগুলোকে সে কি করতেছে, ইগনোর করতেছে। এটাকে কিন্তু আমরা আরো ইজিলি করতে পারতেছিলাম। কিভাবে, আমি যদি চাই যে পুরো রেক্টেঙ্গেলটাকে হ্যাচ করতে, তখন কি অপশন ইউজ করছিলাম মনে আছে তো? হ্যাঁ, সিলেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট, এটা দিয়ে ওটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। সিলেক্ট দিয়ে ক্লিক করলে সে পুরো রেক্টেঙ্গেলটাকে হ্যাচ করতেছিল, তো সেজন্য আমার এটার দরকার পড়তেছে, ইগনোর করার দরকার পড়তেছে না। আউটার আইল্যান্ড ডিটেকশনে কি হচ্ছে, আউটার আইল্যান্ড ডিটেকশন হচ্ছে শুধু বাইরেরটাকে সে ডিটেক্ট করে। নরমাল আইল্যান্ড ডিটেকশনে যখন ক্লিক করতেছি আমরা, তখন কি করতেছে, এই যে নরমাল আইল্যান্ড ডিটেকশন, তাহলে কি হচ্ছে, বাইরেরটা করছে, মাঝখানেরটা ফাঁকা রাখছে, এর পরেরটা করছে, তার মানে কোনটা কোথায়, ভিতরে, ওই যে আপনার যদি না থাকে, মানে আপনি যদি একটা একটা করে তিনটা দিবেন, কেন কেন দিবেন, যদি একই ধরনের হ্যাচ হয় আপনাকে কি আলাদা আলাদা করে দেওয়ার দরকার পড়বে, তখন আপনি বাইরেরটা পুরোটাই হ্যাচ করে দিব, বুঝেন নাই? আপনি যদি বলেন যে আমি এটাকে হ্যাচ করতে চাচ্ছি অন্য প্যাটার্নে, তখন আপনি আবার হ্যাচ করতে পারবেন। যে হ্যাচ এসলিক এন্টার করলাম, তখন আপনাকে আবার হ্যাচ কমান্ডে ঢুকবেন, এই যে এখানে ক্লিক করলাম, এখন প্যাটার্ন আপনি চেঞ্জ করতে পারেন, তাই না? এটা তখন আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারেন, তখন তো আলাদা প্যাটার্নে। তো এটা আমি যেটা বলছিলাম যে আপনার এতক্ষণ যে ডিটেক্ট করতেছিল না, যে মাঝখানেরটা হচ্ছিল না, কেন হচ্ছিল না, কারণ আপনারটা এই অপশনটা ডিফল্ট অবস্থায় অটোক্যাডের হ্যাচের এই অপশনটাতে কোনটা থাকে, আউটার আইল্যান্ড ডিটেকশনে থাকে। তা আউটার আইল্যান্ড ডিটেকশনের ব্যাপারটা হচ্ছে কি, সে বাইরের আইল্যান্ডটাকে ডিটেক্ট করবে, এরপরে যে অবজেক্টটা আসবে সে অবজেক্ট পর্যন্ত হ্যাচ করবে, এর ভিতরের দিকে সে যাবে না। ক্লিয়ার? কিন্তু আপনি যদি বলেন যে নরমাল আইল্যান্ড ডিটেকশনে কি হচ্ছে, একেবারে বাইরের দুই অবজেক্টের মাঝখানে হ্যাচ করতেছে, এরপরেরটা বাদ রাখতেছে, এরপর আবার ভিতরে গিয়ে হ্যাচ করতেছে, ঠিক আছে? আর যদি আপনি আলাদা আলাদা করতে চান, তখন তো আলাদা আলাদা কমান্ডে ঢুকতে হবে। আপনি করতে চাচ্ছেন যে আলাদা করে, যেটা বলছেন এখানে একটা ক্লিক করছেন, এটা একটা হ্যাচ, দেন আমি কি আসছি কোথায়, যে নরমালে, তাই না? নরমালে থাকার কারণে সে এটা আর এটা দুটো একসাথে করে ফেলতেছে, ওটা কিন্তু ওই অপশনটার কারণে। কোন অপশনটার কারণে? নরমাল আইল্যান্ড ডিটেকশনের কারণে। আমরা যদি এখানে ইগনোর করতাম, ইগনোর আউটার দিলে, তাহলে শুধু বাইরেরটা করছে, ঠিক আছে? তাহলে এই যে ক্লোজ দিলাম, ওকে। এখন আবার হ্যাচ কমান্ডে ঢুকলাম, আবার এখানে ক্লিক করলাম, এটাতে আমি অন্য প্যাটার্নে যেতে যাচ্ছি, সেটা করতে হবে। তখন আপনাকে আলাদা আলাদা করে এক কমান্ডে ঢুকে তো আপনি একাধিক হ্যাচ করতে পারবেন না, মানে একাধিক প্যাটার্নে হ্যাচ দিতে পারবেন না। তাহলে আবার যদি 3 নাম্বারটাকে করতে চান, তখন আবার কমান্ডে ঢুকতে হবে। এটা হচ্ছে কমান্ডে ঢুকে আলাদা আলাদা করে করা, সেটা অন্য ইস্যু, ঠিক আছে?